ভবঘুরে সমরাঙ্গন। লিখেছেন তাজরিন ফাতিহা। পর্ব ৫। কণ্ঠে আমি তাসনুভা। ইমতিয়াজ ভুঁইয়া চিন্তিত ভঙ্গিতে ঘরময় পায়চারি করছেন। তার চোখ মুখ গম্ভীর, দুহাত পেছনে মুড়ে পুরো ঘর হেঁটে বেড়াচ্ছেন। উর্মি ভুঁইয়া অসুস্থ বিধায় আজ বেলা করে শুয়েছিলেন। চোখ মেলে ইমতিয়াজ ভুঁইয়াকে অনবরত পায়চারি করতে দেখে কিছুটা আশ্চর্য হলেন। তিনি আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে বললেন, কি হয়েছে? ইমতিয়াজ ভুঁইয়া চলন্ত পা থেমে গেল। তিনি তড়িঘড়ি করে হেঁটে স্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন, আরে উঠেছ কেন? শুয়ে থাকো, তোমার জ্বর এখনও কমেনি। ডাক্তার কল করেছি, একটু পরে এসে যাবেন। উর্মি ভুঁইয়া শান্ত চোখে চেয়ে বললেন, প্রয়োজন নেই, এখন ভালো লাগছে। অযথা কোনো ডাক্তার ডাকবেন না, এখন ডাক্তারের সামনে বসে থাকতেও বিরক্ত লাগবে। তাই আমাকে আমার মতো থাকতে দিন। আপনি এরকম অস্থির হয়ে পায়চারি করছেন কেন? এমনিতেই। উর্মি ভুঁইয়া আর কিছু বললেন না, দীর্ঘায় খাট থেকে নামতে লাগলেন। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। উর্মি ভুঁইয়া কয়েকবার প্রয়োজন নেই বলেছিল, কিন্তু ইমতিয়াজ ভুঁইয়া শুনলে তো। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে ধরে ধরে সিঁড়ি বেয়ে নামছেন। মানহা টেবিলে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছিল। শ্বশুর শাশুড়িকে সিঁড়ি ভেঙে নামতে দেখে এগিয়ে এলো। মানহা উর্মি ভুঁইয়াকে অপর পাশে ধরে বললেন, আপু বললেন আপনি অসুস্থ, এই অবস্থায় নামতে গেলেন কেন? উর্মি ভুঁইয়া কিছু বললেন না। ইমতিয়াজ ভুঁইয়া পুরো কুচকে বললেন, তোমার ধরতে হবে না, আছি আমি সামলাতে, তুমি তোমার কাজ করো, যাও। মানহা মন খারাপ হলো ভীষণ। এই বাড়িতে আসার পরে বুঝেছে তার শ্বশুর তাকে পছন্দ করে না, দেখলেই দূর দূর করেন। মানহা মুখ নামিয়ে চলে গেল। উর্মি ভুঁইয়া সবই লক্ষ্য করলেন, বিষয়টা তিনি পছন্দ করলেন না। ইমতিয়াজ ভুঁইয়া হাত ধরাটা ছাড়িয়ে নিজে হাঁটতে লাগলেন আস্তে আস্তে। ইমতিয়াজ ভুঁইয়া বোকা বনে গেলেন। স্ত্রী পেছন পেছন যেতে যেতে বললেন, কি সমস্যা? হাত ছাড়লে কেন? সব কিছুতে তোমার জেদ দেখানো লাগে কেন উর্মি? উর্মি ভুঁইয়া পেছনে না ফিরেই বললেন, আমার ইচ্ছে। সবসময় তোমার ইচ্ছে হলে তো হবে না। উর্মি ভুঁইয়া সোফায় বসতে বসতে বললেন, নিচে ব্যবহারের দিকে আগে তাকান। আপনার মেয়ের বয়সী পুত্রবধূর সাথে আপনার বিহেভিয়ার এমন কেন? বলে যাবেন না, আপনারাই তাকে পছন্দ করে এ বাড়িতে এনেছেন। তাই জন্যই অন্য বাড়ির মেয়েকে অসম্মান হয় এমন কিছু করবেন না আশা করি। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীর পাশে বসতে বসতে বলেন, শোনো, আমরা সবাই যদি তুলতুলু করে বিগড়ে যাবে তাই একজনকে কঠোর হওয়া লাগে। যেহেতু প্রায় বাড়িতে শাশুড়ি ননদ ননাসটা ভিলেন হয় আর শ্বশুর ভালো হয়, সেহেতু এবারে চরিত্রটা একটু ভিন্ন হোক। তুমি কিংবা ইনাবা তো ওই রকম ভিলেনগিরি করতে পারবে না, তাই আমি না হয় সেই দায়িত্বটুকু নিলাম। কথাটুকু শুনে উর্মি ভুঁইয়া বেশ বিরক্ত হয়েছেন, তা তার চেহারা দেখে আন্দাজ করতে পারছেন ইমতিয়াজ ভুঁইয়া। উর্মি ভুঁইয়া কিছু না বলে সোফায় হেলান দিয়ে চোখ বুঝলেন। ইমতিয়াজ ভুঁইয়া আরও কিছুক্ষণ স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন, কিন্তু জরুরি ফোন কল আসায় বেরিয়ে যেতে হলো তাকে। এদিকে শ্বশুরকে বেরিয়ে যেতে দেখে মানহা রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলল, আম্মু নাস্তা এখানে দেব নাকি টেবিলে? উর্মি ভুঁইয়া চোখ খুলে চোখের সামনে দাঁড়ানো মায়াবী মুখখানায় ওড়না পেঁচানো মুখটার দিকে চাইলেন। মেয়েটা চেহারায় একটা নূর আছে, দেখলেই খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করে। উর্মি ভুঁইয়ার সাথে অতটা সখ্যতা হয়নি, তবুও আম্মু বলেই যখন ডাকে তখন মনটা চড়িয়ে যায়। তার ইহাব ইনাবা তাকে আম্মু বলে ডাকে, কিন্তু এই মেয়েটার মুখে আম্মু ডাকটা কেমন যেন মানাই শোনানো। মানহার ডাকে বাস্তবে ফিরলেন তিনি, বললেন, টেবিলে দাও, আমি আসছি। মানহা জি আচ্ছা বলে চলে গেল। উর্মি ভুঁইয়া কিছুক্ষণ বসে থেকে টেবিলে গিয়ে বসলেন। মানহা ইতিমধ্যে সব কিছু রেডি করে ফেলেছে। উর্মি ভুঁইয়া বসতে বসতে বললেন, তুমি খেয়েছ? জি আম্মু। ইহাব কোথায়? উনি খুব সকালে নাস্তা করে বেরিয়ে গেছেন। উর্মি ভুঁইয়া ও আচ্ছা বলে খাবার খাওয়ায় মনোযোগ হলেন। খাওয়া শেষ করে উঠতে নিলে মানহা বাধা দিয়ে বলল, আম্মু ওষুধটা খেয়ে যান। উর্মি ভুঁইয়া দেখলেন পুত্রবধূ ঔষধে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তিনি আবার বসে ওষুধগুলো গলা ধমকরণ করলেন। তারপর ধীরে ধীরে হেঁটে বাহিরের লনে গিয়ে বসলেন। এখানে বসলে তার শরীর মন দুটোই ভালো হয়ে যায়। আজকেও ভালো লাগছে। আশেপাশের প্রকৃতি যেন তাকে ডাকে এবং তার সাথে মিশে যাওয়ার জন্য। তিনি নাক টেনে প্রকৃতির সোদা গন্ধ নিলেন। আজকের আকাশটা মেঘলা মেঘলা, মিষ্টি হলে দারুণ হবে। তিনি ভিজবেন আজ। এই বৃষ্টির পানি তার সমস্ত রাগ মন খারাপ শোষেনি। তার ইচ্ছেকে বাস্তবায়ন করতে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। ইস, কি আরাম লাগছে। গাছের পাতায় বৃষ্টি ফোঁটা ফোঁটা পানি এক এক ধরনের মন মাতানো তরঙ্গের সৃষ্টি হচ্ছে। বাতাসে গাছের পাতাগুলো হেলতে দুলতে তাদের আনন্দ জানান দিচ্ছে। দূরে হালকা বজ্রধ্বনি শোনা গেল। উর্মি ভুঁইয়া দাঁড়িয়ে দুহাতে দুপাশে চড়িয়ে গগনমুখী হয়ে দাঁড়ালেন। বৃষ্টির ফোঁটা ফোঁটা তার মুখে পড়েছে। তার ভীষণ স্বস্তি লাগছে। জুতো খুলে ভেজা ঘাসের উপরে হেঁটে হেঁটে গাছগুলোকে ছুঁয়ে দিতে লাগলেন তিনি। মুখে মুখে আওড়াতে লাগলেন, আজি বসুন্ধরা সাজিয়েছে বর্ষণে, ধরণী থমকিয়েছে তীব্র গর্জনে, বাড়িধারা বাহিত হয় মৃত্তিকায়, আনন্দ বইছে মন পিঞ্জিরায়, পুষ্প সরিয়েছে সুবাস।
ধরনের ঘ্রাণ চিত্ত করে উপবাস, নবরূপে করিয়েছে স্নানধারা, নিঃসর্গসিক্ত করে জলকোনা, সুললিত হয় মননধারা। মানহা মনোমুগ্ধকর করে আবৃত্তি করছিল। সে বৃষ্টি পড়ছে দেখে শাশুড়িকে ডাকতে এসেছিল, তখনই উর্মি বইয়াকে গাছের পাতা ছুতে ছুতে কবিতা আবৃত্তি করতে শুনে এগিয়ে গিয়ে কবিতা শুনতে শুরু করেছে। বেশ চমৎকার উর্মি ভূঁইয়ার আবৃত্তির কণ্ঠ। উর্মি ভূঁইয়া আবৃত্তি শেষে গাছ থেকে ভিজে ফুল ছিঁড়ে কানে গুছলেন। মানহা বললেন, মাশাআল্লাহ আম্মু, এত সুন্দর করে আবৃত্তি করতে পারেন আপনি। উর্মি ভূঁইয়া চমকে গেল। পেছন ফিরে মানহাকে দেখে হাসলেন তিনি। তারপর গাছ থেকে আরেকটু ফুল ছিঁড়ে মানহার কানে গুজে দিয়ে বললেন, চলো বৃষ্টিতে ভিজি তুই শাশুড়ি বৌমা। বলেই মানহাকে নিয়ে ভিজতে লাগলেন। মানহা অনেক বাধা দিতে চাইল, কিন্তু উর্মি ভূঁইয়া শুনলেন না। মানহা ভিজে ভিজেই বলল, আম্মু বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আপনি আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় কিছু চাইতে পারেন। উর্মি ভূঁইয়া ভাবল কিছুক্ষণ, তারপর মনে মনে মহান রবের নিকট কিছু চাইল। মানহাও চাইল। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজায় মানহা উর্মি ভূঁইয়া দুজনেই হাঁচি শুরু হয়েছে। বাড়ির সার্ভেন্ট দুজনকে আদা চা করে দিয়ে গেল। দুজন এখন সোফায় বসে চা পান করছে। মানহা হাঁচি দিয়ে বলল, আম্মু নাবা আপু কবে আসবে? উর্মি ভূঁইয়া চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ওর এক্সাম শেষ হলে আসবে। ও তো আমাদের সাথে বেশি থাকে না, তবে ছুটি পেলেই হয়তো। তাকে কেউ আর ধরে রাখতে পারে না ঢাকায়। মানহা বলল, আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করো, আপনার পুরো নাম কি উর্মি ভূঁইয়া? হ্যাঁ, কে বলেছে? ইহাব? না, আপু আর আপনার ম্যারেজ ডিটেলসে যে লেখা ছিল দোতলার সিঁড়ি মুখে, ওখান থেকে জেনেছি। ও আচ্ছা, কি জানতে চাও বলো, সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই বলবো। মানহা একটু ইতস্তত করে বলতে লাগলো, আসলে আম্মু, ইসলামের স্বামীর পদবি স্ত্রীর নামের পাশে ব্যবহার করা উচিত নয়, তবে হারামও নয়, যদি না তা বিভ্রান্তি বা বংশগত পরিচয় বিকৃতি না ঘটায়। মোট কথা, এটা ইসলামিক আদর্শ নয়, পিতার পদবি সন্তানের ব্যবহার করা উচিত। কথাটুকু বলে মানহা শাশুড়ির দিকে চাইল, কিন্তু উর্মি ভূঁইয়া তাৎক্ষণিক কিছু বললেন না। চুপচাপ চায় চুমুক দিয়ে বললেন, তোমাকে কে বলেছে ভূঁইয়া আমার শ্বশুরের পদবি? মানহা অবাক হয়ে তাকালো, অবাক হয়ে বলল, তাহলে কি আপু আপনার পদবি ব্যবহার করেছেন? উর্মি ভূঁইয়া মানহার বোকা বোকা কথায় হাসলেন, বললেন, না। মানহা কৌতূহল হয়ে বলল, তাহলে? উর্মি ভূঁইয়া চা শেষ করে উঠে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন, আমিও ভূঁইয়া পরিবারের মেয়ে। মানহা ভীষণ অবাক হয়ে বলল, আপনিও ভূঁইয়া, আব্বুও ভূঁইয়া? দুই ভূঁইয়া পরিবার মিলল কিভাবে? তোমার শ্বশুরের পাগলামিতে। বলে আর না দাঁড়িয়ে উপরে চলে গেল তিনি। মানহা এখনও হতবাক হয়ে তাকিয়ে আছে। মাথায় কেমন চট পাকাতে লাগলো। এরকমটাই প্রথম শুনল মানহা। মানুষ যখন প্রথম কিছু শোনে তখন অবাকই হয় বটে। নাসির উদ্দিন বাজার থেকে এসে মারওয়ানকে দেখে রাগে ফেটে পড়লেন। চিৎকার করে বললেন, তুমি আমাদের বাড়িতে কেন এসেছ? মারওয়ান শ্বশুরকে দেখে কদম বসি করতে এলে নাসির উদ্দিন দূরে সরে গেলেন। মারওয়ান হেসে মুখে লম্বা সালাম দিল। নাসির উদ্দিন জবাব দিলেন না, বললেন, আমার মেয়েকে তোমাকে দেব না। এমন ছেলের কাছে একবার দিয়েছি, ভুল করেছি, দ্বিতীয়বার আর সেই ভুল করব না। মারওয়ান কথাটা শুনে এমন ভাব করে শাশুড়িকে বলল, আপা, আম্মা আপাকে পানি দিন। রাবেয়া খাতুন ভীষণ ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন। আজকে বড় কিছু না ঘটে যায় আবার। মারওয়ানকে তিনি চেনেন, মাত্রারিক্ত ঘাড় পাকা স্বভাবের। প্রথম প্রথম ঠান্ডা থাকবে, কিন্তু শেষে রেগে গেলে তাড়ামি করে বসবে। প্রথমবার যেবার এসেছিল সেবারই বুঝেছেন তিনি। তিনি দ্রুত নিষাদকে ডাকতে ঘরে গেলেন। নাসির উদ্দিন বললেন, আমার কথা তুমি শুনতে পাওনি? আরে আপ্পা, পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি উত্তেজিত না হয়ে রেস্ট নিন, এই বয়সে এত উত্তেজনা ভালো না। নাসির উদ্দিন রাগে কষ্টাতে কষ্টাতে বললেন, বেয়াদব কোথাকার, আমার সাথে মস্করা করলে আসলে পেটাতে পেটাতে তাল গাছে উঠাবো। মারওয়ান যেন মজা পেল কথাটায়, বলল, দ্রুত উঠান, ঢাকা যাওয়ার পর থেকে তাল খাওয়া হয়নি, কয়েকটা তাল পেরে আমাকে দিয়েই পিঠা বানিয়ে দেবে, সেই মজা হবে। বলে জিব্বা বের করে মজা বোঝালো। মারওয়ানের এমন কথা শুনে নাসির উদ্দিনের মনে হচ্ছে সামনে দাঁড়ানো বেহায়া ছেলের মুখের জবান বন্ধ করে দিতে। তিনি রাগান্বিত স্বরে বললেন, শুধু গায়ে খতরে পেরেছ, বুদ্ধি এক আনাও পারেনি, কোথায় কি বলতে হয় সেটাও জানো না। মারওয়ান দুঃখ পাওয়ার ভঙ্গিতে বলল, আপনি আমার কতরের দিকে নজর দিচ্ছেন কেন আপ্পা? মানলাম আপনি আমার থেকে খাটো, স্বাস্থ্য কম, তাই বলে এভাবে নজর দিবেন? ইটস নট ফেয়ার। নাসির উদ্দিন পুরো শরীর রিডি করতে লাগলো। মেয়েকে আসতে দেখে তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘরে চলে গেলেন। যাওয়ার আগে মারওয়ানকে বেয়াদব বলতে ভুললেন না। নিশাদ শেষের কথা সবে শুনেছে। সে মারওয়ানের দিকে কটমট করে চাইল। মারওয়ান মুখ গম্ভীর করে টন্টকেয়ার ভঙ্গিতে ঘরে ঢুকে গেল। নিশাদ নিচে ঘরে ঢুকে দেখল মারওয়ান পায়ের উপরে পা তুলে শুয়ে আছে। নিশাদ রাগী কণ্ঠে বলল, বাবার সাথে এরকম করলেন কেন? মারওয়ান পা নাড়াতে নাড়াতে বলল, কি করলাম মানে বেয়াদবি করলেন কেন? মারওয়ান অবাক হয়ে এমন ভাব করল যেন
কবে কখন এত মধুর সুরে কোনো জামাই আজ পর্যন্ত কথা বলেছে কিনা ইতিহাস ঘাইটা দেখো। ওটাকে মধুর সুর নয়, বেয়াদবি বলে। তিনি আপনার গুরুজন, আপনি গুরুজনের মুখে মুখে তর্ক মজা করে কোনো অসাধ্য সাধন করলেন শুনি? তো কি বসে বসে গালি খাবো নাকি? অবশ্যই খাবেন। গালি খাওয়া কাজ করলে গালি খাবেন না? মেয়ে জামাইকে গালাগালি কে করে? নিষাদ পুষতে পুষতে বলল, আসছে মেয়ে জামাই, এরকম মেয়ের জামাই শত্রুরও না হোক। মারওয়ানি হামি দিতে দিতে বলল, আমিন। নিষাদ বলল, দুটো উঠে বাবার কাছে ক্ষমা চান, যান। মারওয়ান শুয়ে থেকেই বলল, কখনোই না। তিনি আমার সুন্দর কতরের দিকে নজর দিয়েছেন, আমার প্রেস্টিজে লেগেছে ব্যাপারটা। যেখানে এত লম্বা সুদর্শন সুস্বাস্থ্যের অধিকারী জামাইকে নিয়ে গর্ব করবেন, সেখানে তিনি নজর লাগিয়ে অসুস্থ বানাতে চাচ্ছেন। নিষাদ বললেন, শুধু বাহ্যিক দিক দিয়ে ফিট হলেই হয় না, আগাগোড়া সুপুরুষ হতে হয়, যেটা আপনি নন। তাই আপনাকে নিয়ে গর্ব করার কিছুই নেই। আর আপনার লম্বা সাইজ নিয়ে যে বড়াই, মা গো মা, সরি টু সে, আমার পরিবারের কারো এমন খাম্বা সাইজের দরকার নেই। মারওয়ান ঠ্যাং নাড়াতে নাড়াতে বলল, বুঝি বুঝি, সবে বুঝি। চাইলেও কি আর আমার সমান হতে পারবে? হিংসায় জ্বলে পড়ে যাচ্ছ দুই বাপ বেটি। দেখি আমার কবুতরের সাউ কই, এখনও লিলিপুট সাইজ হয়ে আছে সাউটা, টেনে টেনে লম্বা বানাই গিয়ে। বলে উঠে বাইরে চলে গেল। নিষাদ রাগে চেঁচিয়ে বলল, খাম্বার বাচ্চা। মারওয়ান পর্দা সরিয়ে মাথা ঢুকিয়ে পড়ল, তাকে আনতে চাচ্ছি, দেখলে আমার সঙ্গে থাকতে থাকতে আমার কথা রপ্ত করে ফেলেছ। গুড, চালিয়ে যাও। দ্রুত প্রস্থান করলো বলে নিষাদ বুঝল মারওয়ান তাকে রাগাতে ইচ্ছামি করছে। নিষাদ বাথরুমে ঢুকে তাড়াতাড়ি অজু করে নিল। মাথায় এখনো রক্ত চড়ে আছে। রাগ কমাতে অজু করেছে। জায়নামাজ পিছিয়ে দাঁড়িয়ে আছে নামাজে। নাহুয়ান তার ছোট্ট শরীর নিয়ে মুরগির পেছনে দৌড়ে দৌড়ে ছুটছিল। মারওয়ান দেখে ছেলেকে উল্টো করে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই কবুতরের সাউ, তুই কোথায় কি কোথায় ঘুরছিস? নাহুয়ান বাবার কাঁধে ঔর্য চলে ফিসফিস করে হেসে বলল, মনির কাছে ছিলাম। ওই শালির কাছে ছিলি? তোর মনিকে চিপস দিয়েছিলি? নাহুয়ান মাথা কাত করে বলল, দিয়েছি। গুড, ভেরি গুড। গোসল করবি? নাহুয়ান খুশিতে লাফ দিয়ে উঠল। মারওয়ান বলল, জামা কাপড় তো কিছুই আনিনি, কি পরবো? নাহুয়ান বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। ছেলেকে কোল থেকে নামিয়ে মারওয়ান চিন্তিত ভঙ্গিতে ঘরে ঢুকলো। উদ্দেশ্য নিষাদের কাছে জামা কাপড় পাওয়া যায় কিনা তা জানতে। একটু পর মুখ কালো করে বেরিয়ে এলো, নিষাদের কাছে কিচ্ছু নেই। হতাশ হলো সে। নাহুয়ান দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল। মারওয়ান তাকিয়ে দেখলো নাহুয়ানের হাতে লুঙ্গি। তার চোখ দুটো চকচক করে উঠল। জিজ্ঞেস করলো, কই পেয়েছিস রে ভাই আজ? নাহুয়ান আঙ্গুল দিয়ে ঘরের সামনে সিঁড়ি দেখিয়ে দিল। মারওয়ান খুশি হয়ে গামছা নিয়ে ছেলেকে কাঁধে উঠিয়ে পুকুরে চলে গেল। নিজের জামা কাপড় খুলে রেখে লুঙ্গি পরে নাহুয়ানকে সিঁড়িতে দাঁড় করিয়ে পুকুরে ডুব দিল। তারপর পানি থেকে মাথা উঠিয়ে ছেলের দিকে হেসে চাইল। নাহুয়ান বাবাকে মাথা উঠাতে দেখে হাততালি দিয়ে লাফাতে লাগলো। বেশিক্ষণ না থেকে নিজেকেও ছেলেকে গোসল করিয়ে পুকুর থেকে উঠল। লুঙ্গি ও নাহুয়ানের গেঞ্জি প্যান্ট ধুয়ে ছেলেকে গামছায় জড়িয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। বাড়িতে ঢোকার সাথে সাথেই শ্বশুরের চিৎকার চেঁচামেচি শুনতে পেল। তিনি জোরে জোরে বলছেন, মাত্র গোসল করবো বলে লুঙ্গি গামছা সিঁড়ির ওপরে রেখে সাবান আনতে ঘরে ঢুকেছি, এসে দেখি লুঙ্গি গায়েব। লুঙ্গি চুরি করতে কে আসবে এখানে? জীবনে যা হয়নি। রাবেয়া তোমার মেয়ে জামাইকে জিজ্ঞেস করো আমার লুঙ্গি নিয়েছে কিনা। সে ছাড়া বাড়িতে আর কেউ নেই যে লুঙ্গি ধরবে। চরম মাঠের বেয়াদব ছেলে। রাবেয়া খাতুন কিছুতেই স্বামীকে শান্ত করতে পারছেন না। নিশাত আর নাজিয়া পাশে দাঁড়িয়ে আছে। নাজিয়া দুলাভাইকে দেখতে পেয়ে নিশাতকে বলে দ্রুত ঘরে চলে গেল। নিশাত মারওয়ানকে দেখে দ্রুত এগিয়ে গেল। হাতে ভেজা লুঙ্গি দেখে বলল, আপনি না বলে বাবার লুঙ্গি ধরেছেন কেন? আপনি কি আমাকে একটু শান্তি দেবেন না? আমাকে তো জ্বালিয়ে কয়লা কয়লা বানিয়ে ছেড়েছেন, এখন বাবাকে পাগল বানাতে এসেছেন। মারওয়ান নিশাতের হাতে লুঙ্গি দিয়ে বলল, এটা তোমার বাবার লুঙ্গি আমি কিভাবে জানবো? সামনে পেয়েছি, নিয়ে গোসল করতে গেছি। তাছাড়া লুঙ্গি আমি আনিনি, এই পুটকার বাচ্চা এনে দিয়েছে আমাকে। তাই আমাকে না ধরে ওকে ধরো বলে নাহুয়ানকে নিশাতের কোলে দিয়ে গেল। নাহুয়ান শক্ত করে বাবার গলা জড়িয়ে রাখলো, যেন বোঝাতে চাচ্ছে এখন কোনোভাবেই মায়ের কোলে যেতে ইচ্ছুক নয় সে। মারওয়ান ছেলেকে চেপে ধরে বলল, তোর কারণে কথা শুনলো, খবর আছে। নাসির উদ্দিন এতক্ষণে খেয়াল করলেন মারওয়ানকে। নিশাতের হাতে ভেজা লুঙ্গি দেখে তিনি হুঙ্কার দিয়ে বললেন, শেষ পর্যন্ত লুঙ্গি নিয়ে টানাটানি, তোমাকে ছাড়বো না বেয়াদব ছেলে। মারওয়ান শ্বশুরের হুঙ্কার শুনে ছেলেকে নিয়ে পাগার পার। বিকালে নাগাদ নিশাত তেলের বোতল হাতে নাহুয়ানকে করে নিয়ে ঘরে আসলো। আজ সকালে তার মাথায় এক গাদা তেল দিয়ে দিয়েছে তার মা রাবিয়া খাতুন। পুরো মাথা তেল চিটচিটে হয়ে আছে। মায়েরা তেল দিতে গেলে এরকম ঝপঝপে করে দেয়। নিশাতের চুল দ্বিগুণ থেকে এখন আধগুণ নেমেছে। আগামীকাল শ্যাম্পু করে ফেলবে, তাই ভাবলো ছেলের মাথায় কিছুটা তেল দিয়ে নিক। তেল দিয়ে শ্যাম্পু করলে চুল সিল্কি সিল্কি দেখায়। দোলের রেশমের মতো কমল ছড়ছড়ে লাগে। যেই ভাবা সেই কাজ। বিছানায় বসে ছেলেকে সামনে বসিয়ে যত্ন দিয়ে তেল দিয়ে দিচ্ছে। এর মধ্যে মারওয়ান ঘরে ঢুকে ছেলেকে তেল দিতে দেখে বলল,
ইয়া মাবুদ, আমার সাওয়াল মাথায় এসব কি সাইপাস দেওয়া হচ্ছে? নিশাত তেল দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, সাইপাস না, তেল দেওয়া হচ্ছে। ছেলেরা চুলে তেল দেয় ভাবে জন্মে শুনিনি। তেল দিলে মেয়েদেরই বিশ্রী লাগে, আর ছেলেদের কথা নাই বা বললাম। লিটারেলি মুরগি মুরগি লাগে। আপনার আজাইরা কথা শেষ হলে ঘর থেকে যান। নাহওয়ান মাম বাবার কথা কাটাকাটি দেখছে। মাথায় হাত দিয়ে বাবার দিকে চাইল। মারওয়ান ছেলেকে ইশারায় ডাকলো। নাহওয়ান হাত বাড়িয়ে এগিয়ে যেতে নিলে নিশাত আটকে ধরল, বলল, কোথায় যাচ্ছ? তেল দেওয়া শেষ না হওয়া পর্যন্ত 1 ইঞ্চিও নড়বে না। দুপুরে নানান লুঙ্গি চুরি করেছিলে, কিছু বলিনি। এখন কথা না শুনলে মায়ের চলবে। নাহওয়ান মায়ের কথা শুনে কাতো কাতো ভঙ্গিতে বাবাকে দিকে চাইল। মারওয়ান ছেলেকে কাঁদতে দেখে রেগে গেল, জোরে জোরে বলল, ওই আমার ছেলেকে ছাড়। বেশি বাড়াবাড়ি করলে কিক দিয়ে তেলের বোতল বাইরে ফেলবো। আমার এতটুকু সাউকে তেল দিয়ে একটু বানিয়ে ফেলেছে। সাউটাকে কোনো মতে বড় হতে দিচ্ছে না। সবে লিলিপুট পরিবারের ষড়যন্ত্র। মারওয়ানের কথায় আওয়াজ নাসির উদ্দিনের কান পর্যন্ত গিয়েছে। তিনি হনহন করে ঘরে এসে নিশাতকে উদ্দেশ্য করে বললেন, নিশাত তেলের বোতল দে তো। নিশাত অবাক হয়ে বাবার পানে তাকালো। নাসির উদ্দিন আবারও একই কথা বললেন। নিশাত তেলের বোতল বাবার হাতে দিল। নাসির উদ্দিন মারওয়ানকে এক হাতে বগল দাবা করে নিশাতকে বলল, ওকে ওই পাশ থেকে টাইট করে ধর। নিশাত বাবার কথা ও করে পালন করলো। মারওয়ানকে ও পাশ থেকে শক্ত করে ধরল। মারওয়ান চিৎকার করে বলল, কি করতে চাইছেন আপনি? পুরুষ হয়ে একটা ছেলের বয়সী পুরুষকে এরকম চেপে ধরেছেন কেন? লজ্জা নেই আপনার? শ্বশুরবাড়ি এসেছে কি নির্যাতন হতে? নাসির উদ্দিন কোনো কথা না বলে বোতল উবু করে মারওয়ানের মাথায় তেল ঢালতে লাগলো। মারওয়ান বোবা হয়ে গেল। স্তম্ভিত ফিরে এলো, চেঁচিয়ে বলল, আমার চুল। তেল মাথায় ভালোভাবে ডলে নাসির উদ্দিন বিজয়ীর বেশে বেরিয়ে গেল। মারওয়ান কোকড়া কোকড়া চুল এখনো কয়েকটা খাড়া হয়ে আছে। নিশাত মারওয়ানের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। নাহওয়ানও বাবার দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে হাসতে লাগলো। মারওয়ান কিরমির করতে করতে বলল, তোমাদের নামে আমি পুরুষ নির্যাতনের মামলা করব। আমাকে একা পেয়ে চেপে ধরেছ, টর্চার করছো, এর শোধ আমি তুলব। নিশাত হাসতে হাসতে মারওয়ানকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। মারওয়ান আয়নার নিজেকে বলদ বলদ চেহারার দিকে চেয়ে চিৎকার করে বলল, এই আবুল আমিনা, ইয়া কেমন চোর চোর লাগছে। নিশাত পেছন থেকে বলল, শুধু চোর না, একেবারে তেলাচোরের মতোই লাগছেন। বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। মারওয়ান খিটখিট করতে করতে বিছানায় চাইল। দেখলো নাহওয়ান ফোকলা হেসে চেয়ে আছে তার দিকে। মারওয়ান চোখ রাঙিয়ে হাত উঠিয়ে মায়ের বোঝালো। সন্ধ্যা একটু আগে নেমেছে। তেলের ঘটনার পর মারওয়ান আর ঘর থেকে বেরোয়নি। রান্নাঘরের দেওয়ালে বসে নিশাত চটপটি বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছে। পাশে রাবিয়া খাতুন শসা, পেঁয়াজ কুচি, সিদ্ধ আলু, ডিম এনে রাখলো। নিশাত এক এক করে প্রত্যেকটি বাটিতে ফুচকা ভেঙে দিল। তারপর সব উপাদান দিয়ে চটপটি তৈরি করে ফেলল। বিয়ের আগে চটপটি সপ্তাহে একদিন বানিয়ে না খেলে নিশাতের পেটের ভাত হজম হতো না। বিয়ের পর সব কিছু পরিবর্তন হয়েছে। শখ আহ্লাদ বলতে কিছুই ছিল না তার। এখন বাবার বাড়ি এসে মায়ের উদ্যোগে আবারও সে পুরনো দিনে ফিরে পেয়েছে যেন। চটপটি শুক্রানে নিশাতের জিভে পানি চলে এসেছে। নিশাত সব পাটির ট্রেটে করে সাজিয়ে রেখে বসা করে টেবিলে রাখলো। রাবিয়া খাতুন স্বামী নাসির উদ্দিনকে ডেকে এনে বসালেন। সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। নাসির উদ্দিন দেখে বললেন, আর তোর চটপটি খাওয়ার স্বভাব এখনও চায়নি? তোর হাতের চটপটি ভীষণ মিস করছি এত বছর। আজকে মজা করে খাবো, আমার মায়ের হাতের রান্না। নিশাত বাবার কথা শুনে হেসে ফেলল। তোমার বাচ্চা মা এখনও গেল না বাবা। নাসির উদ্দিন ইতিমধ্যেই 2 চামচ পেটে কলাথঙ্করণ করে বললেন, মায়ের রান্না খেলে সব বাচ্চাই বাচ্চামি করবে, স্বাভাবিক। নিশাত হেসে বাবার গলা জড়িয়ে ধরল। নাসির উদ্দিন মেয়ের মুখে সামনে 1 চামচ ধরলেন। নিশাত মুখে নিল। তিনি বললেন, গোষ্ঠীর শত্রুটা কই? ঘরে আছে, আমি ডেকে আনি। তোমাকে দেখলে আসবে না মনে হয়, দাঁড়াও বলে আসি। নিশাত কথাটুকু বলে নিজের রুমে গিয়ে দেখলো মারওয়ান ছেলেকে নিয়ে খেলছে। নিশাত ঘরে ঢুকে বলল, এই বসার ঘরে চলুন, নাস্তা দেওয়া হয়েছে, আসুন। মারওয়ান ছেলেকে কোলের মধ্যে ঢুকিয়ে বলল, তোমার ওই জালিম বাপ থাকলে আমি যাব না। আমাকে রীতিমতো অপমান করেছে উনি। মুরব্বী আর শ্বশুর না হলে উড়িয়ে ফেলতাম আজ। আমাকে চৌকার বানিয়ে ছেড়েছে। সবাই দেখে লুকিয়ে লুকিয়ে হাসছে। সব দেখেছি আমি। এত বড় অপমান হওয়ার পরও এই বাড়িতে থাকার প্রশ্নই আসে না। কালই চলে যাব। আজকে যেতে চেয়েছিলাম, কিন্তু যাইনি, কারণ তোমার জালিম বাপ ভাবতে পারে আমি তার ভয়ে ময়দান ছেড়ে পালিয়েছি। তাকে বলে দিও আমি ভীতু নই। এমনিতেও জামাইয়ের খাতির যত্ন করতে পারে না এই পরিবার। নিশাতের এত হেসে পেল বলার বাহিরে। শ্বশুরের ভয়ে বসা করে যাচ্ছে না আর। এখানে বসে বসে ডায়লগ দিচ্ছে আমি ভীতু নই। কোনো মতে হাসি চেপে পড়ল। ভয় পেও না, বসা করে যাচ্ছেন না কেন? মারওয়ান ফুঁসে উঠল। কত বড় সাহস, তাকে ভীতু ইঙ্গিত দিল। ছেলেকে কোলে নিয়ে বসা করে গিয়ে শ্বশুরের বিপরীতে চেয়ারে থমথমে মুখ বসালো। নাসির উদ্দিন জামাইকে আর চোখে দেখলেন। মারওয়ান আর চোখে দেখল। দুজনে কেউই কথা বলল না। নিশাত হালিমের বাটি ঘরে হাতে ঢুকলো। তারপর মারওয়ান হাতে দিল।
নাসির উদ্দিন ভুরু কুচকালেন, বললেন, হালিমও রেঁধেছিস নাকি? নিশাত বলল, হ্যাঁ, তোমার জামাই চটপটি খায় না, তাই তার জন্য আলাদা করে হালিম রাখতে হয়েছে। তোমার নাতিরও পছন্দ। নাসির উদ্দিন চটপটি খেতে খেতে বিড়বিড় করে বললেন, উনি সিরাজউদ্দৌলার বংশধর, 1 টাকা কামানোর মুরত নেই, কিন্তু খাবার বাছাইয়ের কমতিও নাই। নাওহান শ্বশুরকে বিড়বিড় করতে থেকে বুঝলো তাকে গালি দিচ্ছে এই বুড়ো। দাঁত কিরমির করতে করতে সে আর নাহওয়ান হালিম খেলো। হালিম খাওয়া শেষ করে মারওয়ান ছেলেকে নিয়ে বেরিয়ে গেলে নাসির উদ্দিন মেয়েকে উদ্দেশ্য করে বললেন, বুঝলেন নিশাত, মাহবুবের বেটাকে আমাদের পরিবারে বানিয়ে দিলাম আজ। এসে বহুত ফটর ফটর শুরু করেছিল, এখন একটু ঠান্ডা করে দিলাম। তেল দেওয়াতে মাসুম মাসুম লাগছে বেটাকে, কি বলিস? নিশাত হাসতে লাগলো, বাবাকে হাত উঁচিয়ে বলল, একদম। বলে ফাঁকা পাটিগুলো নিয়ে বেরিয়ে গেল। রাবেয়া খাতুন দুই বাপ মেয়ের কাণ্ড থেকে বললেন, আপনি কি শুরু করেছেন বলুন তো? ছেলেটা এমনিতে আমাদের বাড়িতে আসে না, এরকম করলে আর আসবে? শত হলেও মেয়ের জামাই, যেমনই হোক যত আত্মীয় আপ্যায়নের ত্রুটি রাখা উচিত না, কিন্তু আপনি আর আপনার মেয়ে ছেলেটাকে অপমান করেছেন, এগুলো কেমন কথা? নাসির উদ্দিন হালিম চটপটি শেষ করে হালিম খেতে খেতে বললেন, ওর মান আছে যে অপমান করব? আমার মেয়েটাকে চালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে গত 4 বছর। ওকে একটু চালিয়ে পুড়িয়ে কয়লা করি, দেখুক কেমন লাগে জ্বলতে পুড়তে। মেয়ে আমার ফেলনা নাকি? কত যত্ন করে ওর হাতে তুলে দিয়েছিলাম, আর সেই মেয়েকে দিয়ে ও রোজগার করিয়ে পায়ের উপর পা তুলে খায়। এসব বাবা হয়ে মোটেও বরদাস্ত করবো না আমি। ওকে যদি খোল না খাইয়ে ছেড়েছি, আমার নামও নাসির উদ্দিন না। রাবেয়া খাতুন হতাশ হলেন, ছেলে পুরো সবাই যদি পাগলামি করে তাহলে কিভাবে হবে? মানহা টেবিলে বসে বই পড়ছে। ইহাব কালকে তার জন্য বই কিনে এনেছে। তার সেমিস্টার ফাইনাল 1 মাস পর। লেখাপড়া তার তেমন একটা ভালো লাগে না, পড়তে বসলেই ঘুম ধরে। আজকেও ব্যতিক্রম নয়। বই খুলে আছে ঠিকই, কিন্তু কোনো মনোযোগ নেই তাতে। ইহাব আজকে তাড়াতাড়ি বাসায় ফিরল। রুমে ঢুকে দেখল ট্রিপিস পড়ুয়া ছোটোখাটো করণে একটি নারী তার স্টাডি টেবিলে বই খুলে বসে আছে। তবে বই যে ধার নেই বুঝল সে। জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে এসে মানহার পাশের চেয়ারে টেনে বসল। মানহা ঘাড় ঘুরিয়ে চাইল। ইহাব বলল, কোনটা বুঝতে সমস্যা হচ্ছে বলো? মানহা পুরো কুচকে বলল, আপনি কি মানবিক বিভাগের? রাষ্ট্রবিজ্ঞানের আপনি কি বুঝবেন? ইহাব রহস্যময় হেসে বলল, মানবিক বিভাগের নয়, কিন্তু তোমার চেয়ে আমার রাষ্ট্রবিজ্ঞানের উপর আলাদাই দক্ষতা আছে। মানহা বেশ অবাক হলো, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে না পড়ে কিভাবে দক্ষতা থাকতে পারে? মানহার সামনে তুড়ি বাজিয়ে তার ধ্যানভঙ্গ করল ইহাব। মানহা হঠাৎ কিছু পড়ার ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে গেল। ইহাব কিছুই বুঝল না, অমন তাড়াহুড়ো করে কোথায় গেল মানহা। একটু পর একটা প্লেটে হাতে ঘরে ঢুকলো। প্লেটটা টেবিলে রেখে ইহাবকে বলল, নিন খান। ইহাব তাকিয়ে দেখলো নাগেটস আর সসেস ফ্রাই। সে একটা মুখে পড়ল। নাগেটস আর সসেসের টেস্টটা ভিন্ন লাগছে আজকে। মানহা উসকুস নড়ে ইহাবের দিকে চেয়ে আছে। ইহাব সবগুলো খেয়ে টিস্যু দিয়ে হাত মুছল। মানহা তার খাওয়ার শেষে অনেকক্ষণ দাঁড়িয়েছিল কিছু শোনার আশায়, কিন্তু ইহাব কিছুই বলল না। তার মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। শ্বশুর বাড়িতে আজই প্রথম নাস্তা বানিয়েছে, শাশুড়ি বাদে কেউই প্রশংসা করলো না। ব্যাপারটা তার মানে খুব আঘাত করলো। সে চুপচাপ খালি প্লেট হাতে বেরিয়ে গেল। উর্মি ভুইয়া স্বামীর জন্য চা নিয়ে রুমে যাচ্ছিলেন। মানহাকে মন খারাপ করে সিঁড়ি দিয়ে নামতে দেখে বললেন, কি হয়েছে? মানহা একটু হেসে বলল, কিছু না আম্মু। ইহাব কিছু বলেছে নাকি? জি না। উর্মি ভুইয়া বললেন, আচ্ছা যাও। মানহা ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চলে গেল। উর্মি ভুইয়া সেদিকে কিছুক্ষণ চেয়ে নিজেদের রুমে চলে এলেন। ইমতিয়াজ ভুইয়া গ্রামের একটা রাস্তার কাজ ধরেছেন, সেটারই কাগজপত্র ঘাটছিলেন মনোযোগ দিয়ে। উর্মি ভুইয়া চায়ের কাপে স্বামীর হাতে দিলেন। ইমতিয়াজ ভুইয়া বললেন, তুমি খাবে না? হুম, আমি এখন চা খেতে ইচ্ছে করছে না। ইমতিয়াজ ভুইয়া আর কিছু না বলে চা খেতে লাগলেন। উর্মি ভুইয়া বেশ কিছুক্ষণ পর বললেন, গ্রামে যে কয়েক মাস আগে খুন হয়েছিল, এইটার মেইন কালপ্রিটের বিচার হয়েছিল। ইমতিয়াজ ভুইয়া কিছুক্ষণের জন্য থমকে গেলেন, তারপর নিজেকে স্বাভাবিক করে বললেন, ওই কেস তো কবে বন্ধ হয়ে গেছে। উর্মি ভুইয়া পুরো কুচকে বললেন, বন্ধ হলো কেন? দুজোড়া মার্ডার রেপ কেস কি করে বন্ধ হতে পারে? ইমতিয়াজ ভুইয়া চা অর্ধেক খেয়ে স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সবাই টাকার খেয়ে, হয়তোবা যারা খুন করেছে তারা প্রশাসনের মুখে টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে। এদেশে এসব অস্বাভাবিক না তো। উর্মি ভুইয়া চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিতে দিতে বললেন, তাই বলে ধর্ষণ হয়ে মারা যাওয়া লাশটার কোনো বিচার হবে না? ইমতিয়াজ ভুইয়া অনেকক্ষণ পর বললেন, এদেশে লাশের বিচার কবেই বা হয়েছিল? জীবিতদের বিচারই হয় না, আর লাশের বিচার হওয়া তো বিলাসিতা। আপনি না চেয়ারম্যান, দেখুন কোনোভাবে কেসটা আবার রিওপেন করা যায় কিনা। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর কথায় বিপরীতে কিছু বললেন না। মানহা টেবিলে বসে বইয়ের ভাঁজে মুখ দেখালে 1000 টাকার নোট রাখা দুটো। সে পুরো কুচকে ফেলল। ঘাড় ঘুরিয়ে ইহাবের দিকে তাকিয়ে দেখল ল্যাপটপে টাইপিং করছে সে। মানহা টাকাটা হাতে নিয়ে ইহাবের সামনে দাঁড়িয়ে বলল, এটা কিসের টাকা? ইহাব টাইপিং করতে করতেই বলল, নাস্তা খাওয়ালে তার বকশিস। মানহা গম্ভীর মুখে টাকাটা ইহাবের কোলে রেখে দিল। আমি কোনো ওয়েটার নয় যে আমাকে বকশিস দিতে হবে। ইহাব অবাক হয়ে বলল, ওয়েটার হতে চাবে কেন?
একজন ওয়েটারকে যেমন খাওয়া শেষে বকশিস দেওয়া হয়, ঠিক তেমনই আপনি জাস্ট টাকা রেখে ফর্মালিটি পূরণ করেছেন। এটা আমাকে বেশ অপমানিত করেছে। বাবার বাড়িতে থাকতে বিকেলে বা সন্ধ্যা হলে নানা রকম আইটেম বানিয়ে পরিবারের লোককে খাওয়াতাম। সেই প্রেক্ষিতে পরিবারের একটু প্রশংসা বাক্য আমার মনে আনন্দের ঝড় বইয়ে দিত। কিন্তু আপনাদের পরিবারে আম্মুবাদী সবাই অনুভূতিহীন। যেন একটু প্রশংসা করলে আপনাদের বংশে দাগ লেগে যাবে। আর শুনুন, টাকা দিলেই সবাই খুশি হয় না, খুশি করতে একটু মিষ্টি বাক্যই যথেষ্ট। বলে মানহা পড়ার টেবিলে গিয়ে পড়ায় মনোযোগ দিল। ইহাবের মনে হলো আসলে কাজটা ঠিক হয়নি। এভাবে কিছু না বলে টাকা রেখে আসা আসলেই অপমান। বেচারি তো যত্ন নিয়ে খাবারটা বানিয়েছেন তাদের জন্য, অথচ সে ভেবেছে শুধু টাকা দিলেই খুশি হবে। মানহা এশার নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে দিল। আজকে খিদে লাগছে না তার, সম্ভবত কাজ থেকে সমস্যা। নামাজ শেষে বিছানায় শুয়ে পড়ল, মাথাটাও ব্যথা করছে। ইহাব কয়েকবার ভাত খেতে সাধলেও মানহা ওঠেনি। অগত্যা ইহাব ঘরে তার খাবার নিয়ে আসলো। মানহাকে উদ্দেশ্য করে বলল, ভাত না খেলে তোমার ভাই বলবে তোমাকে না খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলেছি, পরে আমাকে ব্লেম দেবে শ্রদ্ধেয় স্ক্লাব্রো। এমনিতেও আমাকে দেখলে সিংহের মতো গর্জন তর্জন শুরু করে, এখন যদি শোনে তার বোনকে ভাত না খাইয়ে রেখেছি, তাহলে বাঘের মতো থাবা দিয়ে ধরে ছিঁড়ে ফেলবে। নিজের স্বামীকে ছেঁড়া ফেরা দেখতে না চাইলে দ্রুত ভাতটা খেয়ে নাও, ছিঁড়ে ফেলবে। কথাটা শুনে মানহার গম্ভীর মুখে হাসি পেয়ে গেল। মানহা আর কথা না বাড়িয়ে অর্ধেকেরও কম ভাত খেলো, বাকিটুকু ছুঁয়েও দেখল না, প্লেটে রেখে দিল। তারপর মুখ ধুয়ে আবার কথায় কাতামুড়ে শুয়ে পড়ল। ইহাবার নিচে গেল না, মানহার প্লেটে খেতে বসলো। বাকি ভাতটুকু খেয়ে প্লেট রেখে এসে নিচেও শুয়ে পড়ল। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেডের রুমে 3 জন গম্ভীর মুখে বসে আছে। হেড 3 জনকে ডেকে পাঠিয়েছেন আজ। অনেকক্ষণ হলো ফাইলটা গেটে হেড 3 জনকে উদ্দেশ্য করে বললেন, জিনান আদহাম, নেওয়াজ সাবির আর মন্তাজির জায়েদ, তোমাদের 3 জনকে কিছু তথ্য জোগাড় করতে হবে। এবারে মিশনটা রাফ অ্যান্ড টাফ হতে পারে। তোমাদের আন্ডারের সবাইকে এই বিষয়ে জানিয়ে দেবে। ওপর থেকে অর্ডার এসেছে, খুবই গোপনে প্রত্যেকটা ডেটা কালেক্ট করতে হবে। তোমরা 3 জন আমার বিশ্বাসভাজন, আশা করি 3 জনের সফল হবে। 3 জনের জন্য ভিন্ন ভিন্ন ধারায় এগোবে কাজ। মনে রাখবে কোনোভাবেই যেন সন্দেহ কেউ না করে। তোমাদের এর বেশি ইনস্ট্রাকশন দিতে হবে না আশা করি। জিনার পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বলল, কিন্তু এই ডাটা সংগ্রহ তো অন্য গ্রুপের করার কথা। আমাদের তো অলরেডি হাতে একটা কাজ আছেই। দুটো দায়িত্ব আমাদের হাতে দেওয়াটা রিস্ক অ্যান্ড হার্ড হয়ে গেল না? হেড মুচকি হেসে বলল, এই জন্যই তো 3 ভাগে ভাগ করে দেওয়া কাজ হয়েছে। তবে তোমাদের জন্য সুখবর আছে। নেওয়াজ সাবির পুরো বাকিয়ে বলল, কেমন সুখবর স্যার? হেড টেবিলে হাত দুটো রেখে বললেন, এটা যাই বলবে। জিনান আদহাম ও নেওয়াজ সাবির উভয় মুনতাজির জায়েদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। মুনতাজির গলা খাকারি দিয়ে বলল, আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন এই মিশনে। তার ফাইটিং স্কিল মারাত্মক এবং বিধ্বংসী ইন্টেলিজেন্স এজেন্ট। খুব শীঘ্রই সে আমাদের সাথে অ্যাটেন্ড হবে। সে আগে অন্য ডিপার্টমেন্টে কাজ করেছে, মাঝখান থেকে সাময়িকভাবে সাসপেন্ড হয়ে গিয়েছিল। সাসপেন্ড শেষে আবারও ব্যাক করেছেন তিনি। জিনান আদহামের নীল চক্ষু জলজল করে উঠল। নেওয়াজ সাবির অবাক হয়ে শুধালো, সাসপেন্ড হয়েছিল কেন? কোনো এক অভিযোগ তার উপরে আরোপিত হয়েছিল, যদিও শোনা যায় ওই অভিযোগ তাকে ফাঁসাতে করা হয়েছিল। তার ট্যালেন্টের জন্য তিনি আবারও ব্যাক করতে পেরেছেন, না হলে আজীবনের জন্য সাসপেন্ড করে দেওয়া হতো। তার স্কিল দেখে IMF ইম্পসিবল মিশন ফোর্স ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত নেননি। জিনান পেপার ওয়েট মুঠ করে ধরে বলল, ইন্টারেস্টিং। নেওয়াজ নড়ে চড়ে বসে বলল, আপনি তার সম্পর্কে এত তথ্য জানেন কিভাবে? কারণ তার সাথে আমার একটা মিশনে কাজ করতে হয়েছিল। নেওয়াজ বলল, আচ্ছা, আমরা তাকে অবশ্যই সম্মানের সহিত গ্রহণ করব। তার নামটা কি? মুনতাজির গম্ভীর স্বরে বলল, আজারাফ সাইফার। জিনান ও নেওয়াজ দুজনে চমকে গেল। নেওয়াজ বলল, উনি কি বিদেশি? তবে এমন রহস্যময় বিদেশিদের মতো কেন? আজারাফ সাইফার, এটাও একটা রহস্য হয়তোবা। বলি মুনতাজির জায়েদ থামল। ডিপার্টমেন্টের হেড এবার মুখ খুললেন, তো বয়েস, তোমরা তোমাদের কাজে লেগে পড়ো তাহলে। অবশ্যই সাবধানে করবে সব কিছু। আজারাফ সাইফার দ্রুত জয়েন হয়ে যাবে তোমাদের সাথে। তোমাদের টেবিল ফাইল চলে গিয়েছে, সব তথ্য ভালোভাবে পড়ে নিও। এবার যাও। 3 জনে উঠে দাঁড়ালো। মুনতাজির জায়েদ ও নেওয়াজ সাবির বেরিয়ে গেল। জিনান দাঁড়িয়ে রইল। হেড তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিছু বলবে আদহাম? জিনান আর তার হাতের ফাইল হেডের দিকে বাড়িয়ে বলল, স্যার, এই ফাইলে কিছু সন্ত্রাসীর নাম উল্লেখ আছে। আমার পরবর্তী টার্গেট এরা। আপনার মতামত কি? আগাতে পারো, তবে যে মিশনটা দেওয়া হয়েছে ওইটার দিকে ফোকাস বেশি দিতে হবে, মনে রেখো। তাই এসব কাজ দ্রুত সমাধান করে ফেলো 3 জনে মিলে। বেস্ট অফ লাক। ওকে স্যার। বলে রুম থেকে বেরিয়ে যেতে নিলে নীল চক্ষুদয়ে রহস্যময় করে পাকা হেসে মনে মনে বলল, ইন্টারেস্টিং ক্যারেক্টার, আই এম ওয়েটিং। রৌদ্রদগ্ধ দিবাকলকের আজ চলেছে পাবন ধারা।
সমীরণ আজ বয়ে চলে যেন উত্তাপ অনল পাড়া, নৈরাজ্য অবিচ্ছেদ্য করে প্রতিটি গাত্রকোনা। অতীতটা যেন দুর্বল গতিতে ছুঁয়েছে বহ্নি শিখা। দেহাংশ আজ পুরে ছারখার জ্বলন্ত স্রোতধারা। গ্রীষ্মের প্রলয়ে তাণ্ডব ঘটেছে তারত্রীর আবহাওয়া। জোরালো গলায় উচ্চারিত করে কপালের ঘামটুকু মুছে ফেলল কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি। দুই হাতে দুটো শাম দেওয়া চাকিত ঝকঝকে ছুঁড়ে জলজল করছে। সামনে হাত মুখে বেঁধে রাখা 3 জন লোক। তারা ব্যক্তিটিকে দেখে থরথর করে কাঁপছে। ব্যক্তিটির পুরো শরীর ঘামে ভিজে জপজপে হয়ে আছে। সে শান্ত দৃষ্টিতে কবিতা আবৃত করতে করতে চেয়ারে বসে ছুরির সাথে ছুরি ধার দিতে লাগলো। ছুরি ধারাতে ধারাতে ব্যক্তিটি বলল, অনেক গরম পড়েছে তাই না? 3 জন লোক মোচড়াতে মোচড়াতে শব্দ করতে লাগলো। ব্যক্তিটি একেবারে নির্লিপ্ত কণ্ঠে বলল, আরে মোচড়া মোচড়া করছিস কেন? বহুদিন ধরে তোদের প্রতীক্ষায় ছিলাম বুঝলি। বহুদিন ধরে জানতাম এখানে আসলে অ্যাটাক করবেই, তাই তো সব পরিকল্পনা আগে করেই রেখেছিলাম। আর দেখ আমি সফল। তোদের প্রত্যেকটা চালে নজরে দেখেছি। তোরা এতদিন উঠতে পেরেছিস আমি ছাড় দিয়েছি বলে। সেদিনের শুনশান রাস্তায় গুলি তোরা করেছিলি তাই না? চুরিতে দাঁড় দিতে দিতে প্রশ্ন করলো। 3 জন লোক আগের মতো শব্দ করতে লাগলো। ব্যক্তিটি ঘাড় বাঁকিয়ে তাদের দিকে চেয়ে বলল, তোদের ভাগ্য ভালো, সেদিন যদি একটা গুলি লাগতো আল্লাহর কসম তোদের সেদিনই জবাই করতাম। শেষ কথাটা হিংস্র কণ্ঠে বলল ব্যক্তিটি। চেয়ার থেকে উঠে অবয়বটি হেঁটে লোক 3টির সামনে হাঁটু করে বসলো। তারপর শান্ত ভঙ্গিতে বলল, মানহার পিছনে পড়েছিলি কেন? মাহবুব আলমকে হুমকি দিয়েছিলি কেন? ওই পরিবারের উপরে নজর রাখছিলি কেন? সব সাপ সাপ বলবি, তাহলে প্রাণ ভিক্ষা দিব, না হলে এক কোপে গলা নামিয়ে দেব। কথাটুকু বলে 3 জনের মুখের কাপড় খুলে ফেলল ব্যক্তিটি। কাপড় খোলার পর 3 জন অনবরত শ্বাস নিতে থাকে। 3 জনের মধ্যে একজন শ্বাস নিতে নিতে বলল, আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল সেই পরিবারের উপর নজর রাখতে। কে অর্ডার দিয়েছিল? নাম বলিনি কখনো, শুধু ফোনে অর্ডার করে আর আমরা নজর রেখে তাকে ইনফর্ম করতাম। আর গুলির অর্ডারও দেওয়া হয়েছিল। হ্যাঁ। কালো অবয়বটি কী যেন ভাবলো, তারপর ফোন বের করে কী যেন ঘাটাঘাটি করতে লাগলো। অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো, যে অর্ডার দিয়েছিল তার কোনো ক্লু দিতে পারবি? 3 জনেই এর বিপরীত মৌনও রইল। ব্যক্তিটি ছুরি দিয়ে একজনের পায়ে গেঁথে দিল। চিৎকার করে উঠল ব্যক্তিটি। বাকি 2 জন মোচড়াতে মোচড়াতে বলল, বিশ্বাস করুন আমরা এর বেশি কিছু জানি না। ব্যক্তিটি তাদের কথা শুনে অট্ট হাসি দিল। তারপর হাসতে হাসতে জবাব দিল, আমাকে বলদ মনে হয় তোদের? কিছু না, কিছু তো অবশ্যই জানিস। শুধু ফোন আলাপে একটা পরিবারকে শেষ করে দিতে রাজি হয়ে গিয়েছিস। তোদের প্ল্যান যে খুব সূক্ষ্ম সেটা বহুত আগেই ধরতে পেরেছিলাম। দ্রুত বল, না হলে জান নিয়ে ফিরতে পারবি না। 3 জনের মধ্যে একজন বলে উঠল, যে আমাদের অর্ডার করতো সে পুরুষ। এর বেশি আর কিছু জানি না, বিশ্বাস করুন স্যার। ব্যক্তিটি শুধু কিছু একটা আন্দাজ করতে পারলো মনে হয়। তারপর রহস্যময় হেসে পিড়পিড় করলো শুধু। তারপর 3 জনের কাক পর্যায়ক্রমে ছুরি কেটে ফিসফিস করে বলল, আই এম মার্ফ চেন, জানিয়ে দিস। আমিও দেখি তোদের বসের কত বড় কলিজা। এই মার্ফ চেনের সাথে কতটুকু টক্কর দিতে পারে আমি দেখতে চাই। পেছনটাকে আঘাত করে আর কত বাহাদুরি করবে, পারলে সামনাসামনি লড়তে বলিস। আই এম ওয়েটিং। কিছুদিন ধরে মানহার ভীষণ মন খারাপ। কোনো কাজে মন বসছে না। পরিবারের কথা ভীষণ মনে পড়ছে। শ্বশুর বাড়িতে এসেছে আজ 1 সপ্তাহর বেশি হয়েছে। ফিরতি বাবার বাড়ি যাওয়া হয়নি তার। তার মন খারাপ জেনে শাশুড়ি আম্মু ইহাবকে নিয়ে যেতে বলেছেন। ইহাবের সময় হয় না, প্রতিদিনই দেরি করে ঘরে ফিরে। বেশ রাত হয়। এসে চুপচাপ নিজের প্রয়োজনীয় কাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে। মানহা কিছু বলতেও পারে না। তার চোখ ফুলে জলে বেরিয়ে আসতে চায়। কাউকে মন খুলে কিচ্ছু বলতে পারে না। শাশুড়ির সাথে থাকলে মন খারাপ কিছুটা কেটে যায়। এমনিতে তার দমবন্ধ লাগে। মনে হয় নিজের বাবার বাড়িতে উঠোনে মুক্ত বিহঙ্গের নাই উড়ে বেড়াতো, কিন্তু তার আশা পূরণ হয় না। ভাবিরাও বুঝি এমন মন খারাপ হতো। নিজের পরিবার ছেড়ে 1 সপ্তাহ কাটাতেই কেমন অস্থির অস্থির লাগছে। এখানে ভাবি 4-4টে বছর কিভাবে কাটিয়েছে। তার উপরে ভাইয়ের মতন উদাসীন স্বামী থাকলে তো সেই কষ্ট আরও 3 গুণ বেড়ে যায়। মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত। স্বামীর কোষে এসে পড়লেই তাদের ম্যাচিউরিটি আপনা আপনি বেড়ে যায়। তখন আর তারা মেয়ে থাকে না, হয়ে যায় নারী। এসব ভাবতে ভাবতেই চোখের কোনা পেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়েছে মানহার। সোফায় বসে হাতে মাথা রেখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে এভাবেই ভেবে চলেছে মানহা। পুরো মুখ চোখের পানি লেপটে রয়েছে। পানির প্রত্যেকটা ফোঁটা যেন তার মন খারাপের সাক্ষী। চোখ পচে হাতে মাথা ফেলে বসে রইল। মাথায় কারো হাত ছোঁয়া পেয়ে মানহার তনটা কেটে গেল। চোখ খুলে খাড় করিয়ে দেখলো ইহাব বসা। মানহা কিছু বলল না। ইহাব মানহার মাথায় হাত বুলিয়ে বলল, আর সেদিন ওভাবে রিয়াক্ট না করলেও হতো। তোমার সাথে মিসবিহেভ করার জন্য খুবই দুঃখিত। মাথা ঠিক ছিল না আমার। আসলে রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না। তুমি আগ বাড়িয়ে কৈফিয়ত চাইছিলে, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মানহা ঘাড় ঘুরিয়ে পড়েই রইল। মাথা উঠিয়ে ইহাবের দিকে একবারও চাইল না। ইহাব মানহার নড়চড় না দেখে তার দিকে মিশে যায়।
মানহা সেটা বুঝতে পেরে রাগি চোখে চাইল। উঠে যেতে নিলে ইহা বসিয়ে দিল, শক্ত করে চেপে ধরল, বলল, রেডি হও, শ্বশুর বাড়ি যাব। মানহা রোবটের মতো বলল, প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে, তোমার বড় ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি। শুনলাম এখন আর নাকি ঢাকায় যায়নি, তাই ভাবলাম একটু সালাম টালাম দিয়ে আসি বইয়ের বড় ভাই ব্রাদারকে। মানহা ইহাবের বন্ধন থেকে ছুটতে মোচড়ামুচড়ি শুরু করলো। একটা পুরুষ তাকে ধরে আছে, ব্যাপারটা ভাবতে তার আবার দুনিয়া তুলে উঠেছে যেন। শরীর কাঁপতে শুরু করলো তার। ইহাব সেটা বুঝতে পেরে দ্রুত ওকে ছেড়ে দূরে সরে গিয়ে বসলো। মানহা মাথায় হাত দিয়ে সোফাতেই শুয়ে পড়ল। চারিপাশে দুলছে তার। ইহাব পানি এনে মাথায় ডলে দিতে দিতে বলল, আমি ভুলে গিয়েছিলাম তোমার পানি কাটাকের কথা, সরি। মানহা অনেকক্ষণ পর শান্ত হলো। ইহাব মানহাকে আর না ঘেটে ব্যাগে জামা কাপড় ভরতে লাগলো। মানহার কাপড় আন্দাজে নিল সব, ব্যাগ গুছিয়ে মানহার কাছে গিয়ে বলল, দ্রুত রেডি হও, সকাল সকালে বেরিয়ে পড়ি, পরে লেট হয়ে যাবে। মানহা চোখ বন্ধ করে ক্লান্ত গলায় বলল, আমার ভালো লাগছে না, আপনার যেতে হবে না, আমি কালকে আমি চলে যেতে পারবো। তুমি কিন্তু তাড়ামি করছো, তোমার সাথে রাগ দেখাতে চাই না, তুমি ইচ্ছে করে আমাকে রাগিয়ে দাও, একটু বাইরে যাচ্ছি, এসে যেন দেখে তৈরি। বলে ঘর থেকে বেরিয়ে গেল। মানহা বিরক্ত হয়ে অজু করে জহরের নামাজে দাঁড়িয়ে গেল। ইহাব কিছুক্ষণ পরে ঘরে এসে দেখল মানহা নামাজ পড়ছে। সে খাটে গিয়ে বসলো। মানহা নামাজ শেষে দোয়া পড়ে চায় নামাজ গুছিয়ে রাখলো। মানহা ঘর থেকে বেরোতে নিলে ইহাব খপ করে মানহার হাত ধরে কিমার করে বোরখা গায়ে পড়ল। মানহা অবাক হয়ে তাকিয়েছিল। ঘটনা বুঝতে পেরে ইহাবের দিকে কঠিন নজরে চেয়ে থাকলো। ইহাব মোটেও পাত্তা দিল না। সে গম্ভীর করে বোরখার বোতাম লাগিয়ে দিল। মানহা বলল, আমার আম্মুর সাথে কথা ছিল, আপনাকে আগ বাড়িয়ে পাকনামি করতে কে বলেছে? আম্মুর সাথে আমি কথা বলেছি। তোমার আবার কিসের কথা? যাও নিকাব পরো। মানহা খিটমিট করতে করতে নিকাব পরে ঘর থেকে বেরিয়ে শাশুড়ির ঘরের সামনে এসে দাঁড়ালো। মানহা মনে প্রাণে চাচ্ছে যেন শ্বশুর রুমে না থাকে। রুমের দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে রইল। একটু পর ইমতিয়াজ ভুইয়া দরজা খুলে দিল। দরজার সামনে বোরকা পরিহিত কাউকে দেখে বলল, কে? মানহা শ্বশুরকে দেখে গুটিয়ে গিয়ে মিনমিন করে বলল, আপু আমি। ইমতিয়াজ ভুইয়া গম্ভীর কণ্ঠে বললেন, কি চাই? মানহা ইতস্তত করতে করতে বলল, আম্মুকে, ঘুমোচ্ছে। ইমতিয়াজ ভুইয়া দেখল মানহা যাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে যেন কিছু বলতে চায়। তিনি কিছুটা নরম সুরে বললেন, কিছু বলবে? হ্যাঁ, ওই একটু বাবার বাড়ি যাচ্ছি। শুনেছি ইহা বলে গিয়েছেন, যাও, বেশি দিন থেকো না, তোমরা চলে গেলে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে। তোমার আম্মু একা একা বোরিং ফিল করবে। মানহা ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চলে গেল। ইমতিয়াজ ভুইয়া আটকে দিলেন। বাবার বাড়ির সামনে গিয়ে গাড়ি থামল। মানহার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। সারাটা রাস্তায় কখন বাড়িতে পৌঁছাবে সেটাই ভেবেছে। ইহাব গাড়ি থেকে নেমে মানহার দরজা খুলে দিল। মাহাদি মাহফুজ বোনের আসার সংবাদ পেয়েছে, তাই গেট খুলে দাঁড়িয়েছিল। যদিও ইহাবের আসার কথাই তার নারাজ, তবুও বোন জামাইকে তো আপ্যায়ন করতেই হবে। মানহা ভাইদের দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। মাহাদি মাহফুজের ছোট বোনকে আগলে নিল। মাহফুজ ইহাবের সাথে কৌশলাতি বিনিময় করে মিষ্টি ফলমূলের প্যাকেট নিয়ে ঘরে ঢুকলো। মাহাদি কিছুই বলল না, বোনকে নিয়ে ভিতরে চলে গেল। ইহাব সেটা দেখে বলল, কত বড় অকৃতজ্ঞ, আমার জিনিসপাতি নিয়ে চলে গেল। বউ আমার, মিষ্টি আমার, অথচ আমারই কোনো কদর নাই। মারওয়ান ঘেমে নিয়ে কোথা থেকে যেন আসলো। নিশাত পুকুরে নাহওয়ানের জামা কাপড় ধুচ্ছিল। এটা তাদের নিজস্ব পুকুর, চারিপাশে পর্দা টাঙানো। বাড়ির মেয়েরা এখানে গোসল করে। নিশাত বিয়ের আগে এখানে গোসল করত। মনোযোগ দিয়ে সাবান মেখে জামা কাপড় রাখছিল। হঠাৎ পাশে ভারী কিছু পড়ার আওয়াজে ভীষণ ভয় পেয়ে গেছে বেচারি। এই ভরদুপুরে কে পড়ল? নিশাত লা হাওলা ওয়ালা কুয়াতা পড়তে লাগলো। মারওয়ান অনেকক্ষণ ডুব দিয়ে রইল, তারপর মাথা উঠিয়ে নিশাতের দিকে তাকিয়ে চোখ মারল। নিশাত তা থেকে পাশে পড়া আম গাছের ডালা ফিক্কা মারল। মারওয়ান হেসে আবার ডুব দিল। নিশাত পুকুরের সিঁড়ি আরও কিছুটা নিচে নেমে জামা ধুতে লাগলো। পায়ের অর্ধেক পর্যন্ত পানি তার এখন। বলে ছেলের জামা কাপড়ে মুচড়ামুচড়ি করে ধুয়ে মুখ ধুয়ে যেই উঠতে নিলে অমনি তার পা ধরে টেনে পুকুরে ফেলল মারওয়ান। নিশাত চিৎকার দিয়ে পানির নিচে ডুবে গেল। মাথায় পেঁচানো ওড়না খুলে গেল তার। আচমকা পানিতে পড়ায় সে এত পরিমাণে ভয় পেয়েছে যে তাৎক্ষণিক সাঁতার দিয়ে উপরে উঠতে পারল না। মারওয়ান ডুব দিয়ে নিশাতকে ধরে উপরে উঠালো। নিশাত মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। মারওয়ান নিশাতকে ধরেই রেখেছে। নিশাত কিছুটা স্বাভাবিক হয়ে মারওয়ানের দিকে রেগে তাকিয়ে বলল, পাগল নাকি আপনি? আক্কেল বুদ্ধি সব খুইয়ে ফেলেছেন? আমি গোসল করছি, একবার আবারও পানিতে ফেললেন কেন? গোসল করতে একা একা গোসল করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম তোমাকে নিয়েই করি। আমি তো কখনো একসাথে গোসল করিনি, তাই আজকে করে দেখতে চাচ্ছি কেমন অভিজ্ঞতা হয়। নিশাত বলল, আমার অন্য খুঁজে আনুন, আজকে আপনার খবর আছে। আমি এই ভেজা জামা পরে কিভাবে ঘরে যাব? আপনি কি দিন দিন ছোট হচ্ছেন? মারওয়ান নিশাতকে ছেড়ে সাঁতরাতে সাঁতরাতে বলল,
এমন ভাব করছে যেন পরনারীর সাথে গোসল করছি। স্বামী স্ত্রী একসাথে গোসল করা সুন্নত, ভুলে গেছো? আর আমাদের দুজনের জামা কাপড়ই নিয়ে এসেছি। খুব মহৎ কাজ করেছেন, দ্রুত ওড়না এনে দিন। ওড়না হারালে আপনাকে ছাড়বো না। আমার পছন্দের জামার ওড়না এটা। মারওয়ান আর কিছু না বলে টোক দিল। নিশাত বুক পর্যন্ত পানিতে ভেসে আছে। তার খোপা করা চুল পানিতে ছড়িয়ে ছিটিয়ে ঢেউ খেলো। নিশাতের চুল অনেক বড়, তাই বেশিরভাগ সময় সে খোপা করে রাখে। চুল শুকাতে অনেক সময় লাগে তাই একদিন পরপর চুল ভেজায়। আজকে দুবার ভেজালো। এই চুল কখন শুকাবে কে জানে। মারওয়ান ডুব দিয়ে উঠে বলল, লিলিপুট, চলো সাঁতার প্রতিযোগিতা করি। নিশাত চোখ মুখ শক্ত করে বলল, কোনো দরকার নেই, আমার ওড়না দিন। মারওয়ান কৌতুক করে বলল, ওড়না পাবে একটা শর্তে, যদি আমার সাথে রেস করো। আপনি কি আসলে পাগল হয়ে গেছেন? বিবাহিত এক বাচ্চার মা হয়ে এখন পুকুর দাবিয়ে বেড়াবো? লজ্জা না হয় আপনার নেই, আমারও কি নেই ভেবেছেন? মারওয়ান পুরো নাচিয়ে বলল, ভয় পেলে নাকি লিলিপুট? আসলে বিবাহিত টিবাহিত ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো তুমি আমার সাথে সাঁতারে কোনোদিনও জিততে পারবে না, তাই ভয় লেজ গুটিয়ে পালাচ্ছ। সবই বুঝি। নিশাতের প্রচণ্ড বিরক্ত লাগছে সামনের পুরুষটিকে। এই লোকটা বোঝাতে চায় না কেন? কেউ যদি তাকে এখন দেখে ফেলে তাহলে কি ভাববে? একটা বিবাহিত মেয়ের এরকম দাপাদাপি করাটা গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। এই লোককে এসব কে বুঝাবে? মারওয়ান নিশাতের চোখের ভাষা যেন বুঝলো, তাই বলল, এই দুপুরে কেউ আসবে না। তুমি যদি দেরি করো তাহলে তোমারই কিন্তু কথা শুনতে হবে। তাই কেউ আসার আগে দ্রুত সাঁতারটা দিয়ে ফেলি, আসো। নিশাত কড়া গলায় বলল, এত বড় চুল নিয়ে আমি সাঁতার দিব? কেন, তুমি আগে সাঁতার দাওনি কখনো? দিয়েছি, তবে খোপা করে, না হলে চুল পেঁচিয়ে যায় শরীরের সাথে। মারওয়ান সাঁতরে নিশাতের কাছে এসে চুলগুলো একত্র করে কোনো রকমের খোপার মতো বেঁধে দিল। তারপর নিশাতকে নিয়ে একটা সীমানায় গেল। মারওয়ান বলল, ওই পারে যে আগে যেতে পারবে সে জয়ী। যদি আমি জয়ী হই তাহলে কাচিরেতে খাওয়াতে হবে, আর তুমি জয়ী হলে তাও তুমি যা চাইবে তাই দেওয়া হবে। নিশাত ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। তারপর মারওয়ান রেডি স্টার বলে দুজনের সাঁতার শুরু করলো। ছোটবেলা থেকে নিশাত সাঁতারে খুব ভালো। কেউ কখনো তার সাথে পারেনি। বিয়ের আগে প্রতিদিন তার সখীদের সাথে সাঁতারের রেস করতো। জিতত সেই। পাড়ে যাওয়ার আগে তার চুল খুলে গেল। তারপর ওগুলো শরীরের সাথে পেঁচিয়ে তার গতিবিধি রোধ করলো। ডুবেই যাচ্ছিল প্রায়। মারওয়ান পাড়ে পৌঁছেই যাচ্ছিল। পেছন পেরে নিশাতকে এলোমেলো হাত পা ছুটতে দেখে আবারও উল্টো ঘুরে নিশাতের কাছে এলো। নিশাত মারওয়ানকে শক্ত করে ধরে বলল, এই লোকের জন্য আজকে বোধহয় মরেই যাব। মারওয়ান মুখ গম্ভীর করে নিশাতের শরীর পেঁচানো চুলগুলো ছাড়িয়ে দিতে লাগলো। তারপর নিশাতকে ধরেই ঘাটে আসলো। ঘাটের পাশে ওড়না রাখা ছিল। এটা কখন রেখেছে এই লোক? নিশাত ওড়না শরীরে জড়িয়ে পুকুরের সিঁড়িতে বসে হাঁ করে শ্বাস নিচ্ছে। একটু পর শান্ত হয়ে পড়ল। মাথা মোটা কর্তব্য লোক। বারবার বলেছি সাঁতরাবো না, আমাকে মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছেন। এখন কি আর আগের মতো কিশোরী আছি যে সাঁতারে জিতবো? এত পানি খেয়েছি, এখন আর ভাত খাওয়া লাগবে না। পানি খেয়ে পেট পড়ে গিয়েছে আজ, ই আল্লাহ। মারওয়ান গামছা দিয়ে শরীর মুছে নিশাতের দিকে ছুঁড়ে মারল। মুখ গম্ভীর করে বলল, সারাদিন কাজ করেও হালকা পাতলা শরীর করতে পারলে না, এত মুঠিয়ে গিয়েছো কেন? তোমাকে টানতে গিয়ে আমার যান অর্ধেক বেরিয়ে গিয়েছে। নিশাত ফোঁস করে বলল, অসভ্য লোক, বিয়ের পর মেয়েরা এমনিতেই মুটিয়ে যায়। আমি মোটেও মোটা নই। নাওহান পেটে আসার পর একটু ওজন বেড়েছে, এই যা। নিজে একটা বাচ্চা পেটে নিয়ে দেখুক কেমন হ্যাংলা পাতলা থেকে, আমিও দেখব। মারওয়ান লুঙ্গি পরে ভেজা প্যান্টটা নিশাতের দিকে ঢিল দিয়ে বলল, বাচ্চা পেটে নেওয়া পুরুষ দিকের কর্ম নাহে, লুঙ্গিটা ধুয়ে শুকাতে দিও। আমি আমার সাওয়ের কাছে গেলাম। নিশাত হালকা চেঁচিয়ে বলল, এই ভর দুপুরে আমাকে পুকুরে একা রেখে কোথায় যাচ্ছেন? আজব তো, এখানে দাঁড়িয়ে থাকুন, কেউ এসে পড়তে পারে। বলের পাশের হান্নানখানায় ঢুকে জামা কাপড় পাল্টে বেরিয়ে এলো। মারওয়ান পুকুরের ঘাটে বসে পা নাড়াচ্ছিল। নিশাতকে দেখে বলল, আগে সুন্দর লাগছিল। নিশাত চোখ রাঙিয়ে তাকালো, তারপর জামা কাপড় ধুয়ে ঘরে আসলো। মারওয়ান বলল, আসার পর থেকে আমার সাহবের সারা শব্দ পাচ্ছি না, ঘটনা কি? নিশাত জামা কাপড় মেলে দিতে দিতে বলল, ও ঘুমাই, ঘুম পাড়িয়ে জামা কাপড় ধুতে গিয়েছি। মারওয়ান ঘরে ঢুকে ছেলেকে পেল না, বেরিয়ে এসে বলল, ও তো ঘরে নয়, উঠে গেল নাকি? নিশাত ভেজা কাপড় মুচড়ে ঝেড়ে পড়ল, হুম, ওর নানার কাছে ঘুমোচ্ছে। মারওয়ান নানার কথা শুনে চোখ মুখ বিকৃত করে ফেলল। এই লোক সব কিছুতে ভাগ বসাচ্ছে। নিজের মেয়েকে তো বশ করেই ফেলেছে, এখন আমার ছাওয়ের দিকেও হাত বাড়িয়েছে। মারওয়ান এসব মোটেও সহ্য করবে না। সে হনহন করে শ্বশুরের রুমের সামনে দাঁড়িয়ে নাওহানকে ডাকতে লাগলো। নাসির উদ্দিন নাতিকে কোলে নিয়েই প্রায় ঘুমিয়ে পড়েছিলেন। ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলল, এভাবে গরুর মতো চেঁচাচ্ছ কেন? মারওয়ান ভীষণ অপমানিত বোধ করলো। তাকে গরু বলল? সে শক্ত গলায় বলল, আমার ছাউকে নিতে এসেছি, কোনো বুড়ো ষাঁড়কে ডাকিনি। নাসির উদ্দিন খেপে গেলেন, চেঁচিয়ে বললেন, বুড়ো ষাঁড় কাকে বললে? বেয়াদব কোথাকার, চাপকে সোজা করে দেব। মারওয়ান ডোন্ট কেয়ার মোটে বলল, আমি যদি গরু হই তাহলে আপনার মেয়ে নিশ্চয়ই গাভী। গরুর সাথে নিশ্চয়ই মানুষের বিয়ে হবে না। আমি যতদূর জানি গাভীর পিতা ষাঁড় কিংবা গরুই হয়। আপনার কি ধারণা মানুষ হয়?
নাসির উদ্দিন চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুললেন। নাসির উদ্দিনের চিল্লানোর সময় মারওয়ান ঘুমন্ত ছেলেকে নিয়ে হাওয়া হয়ে গেল। জাকিতে নাহওয়ানের ঘুম ভেঙে গেল। বাবাকে দেখে ঘুম ঘুম কণ্ঠে বলল, বাবা। বল পটলের বাচ্চা। ইয়েছো। হ্যাঁ। তুই ওই বুড়োর কাছে কি করছিলি? তোর বাবার ইজ্জত শেষ করে দিল, আর তুই যে ঘুমাস ওর কাছে, তোকে মারি। নাহওয়ান চোখ কসলাতে কসলাতে বলল, মালবে? হ্যাঁ। না, একটু ঘুমাইছি। মারওয়ান ছেলের ফুলে ফুলে গালে চুমু দিয়ে বলল, একটু ঘুমাইছিস কেন? তাই একটুই মারবো। নাহওয়ান গলা জড়িয়ে ধরে বলল, ইন্না, নানু ভাই তোমাকে মারবে। ওরে শিয়ানা, ওই বুড়োই ভয় পাই নাকি? বলো কি? মারওয়ান হাঁটতে হাঁটতে বলল, তুই কচি সে বুড়ো, কচির বিপরীত বুড়ো। নিশাত মাগরিবের নামাজের পর উঠোনে খোলা আকাশের নিচে মাটির চুলায় কাচ্চি রান্নার আয়োজন করছে। তার সাথে সাহায্য করছে রাবিয়া খাতুন আর ছোট বোন নাজিয়া। রাবিয়া খাতুন অবশ্য জিজ্ঞেস করেছিল, এত রাতে কাচ্চি রান্নার কি দরকার? পাতিল ভরা গোস্ত রান্না আছে, সেগুলো তো থেকে যাবে। তার চেয়ে বরং আগামীকাল রাত বনে। উত্তরে নিশাত বলেছে, তোমার জামাইয়ের খেতে ইচ্ছে করেছে, এখন যদি না খাওয়াই বলবে। তাদের পরিবারের জামাই আদর করতে পারবে না, জানোই তো কেমন সে আর তার স্বভাব। নিশাতের কথা শুনে রাবিয়া খাতুন আর কিছু বলেনি। শত হলেও জামাইয়ের আপ্যায়নের ত্রুটি রাখা যাবে না। নিশাত বিকালের দিকে নাসির উদ্দিনকে 1.5 কেজির মতো খাসির গোস্ত আনতে বলেছিল, সাথে কাঁচা পেঁপে আর কাচ্চির মশলা। নাসির উদ্দিন মেয়ের কথা অনুযায়ী 1.5 কেজির বোতলে 3 কেজি খাসির গোস্ত সাথে প্রয়োজনীয় জিনিসপাতি এনে দিয়েছেন। তার ধারণা মেয়ের খেতে ইচ্ছে করেছে, তাই বেশি করে এনেছেন, নাতিটাও খাবে। এই কয়েকদিনে বুঝেছেন তার নাতি গোস্ত খুব পছন্দ করে। নিশাত বললে গোস্ত ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এখন শুধু রান্নাটা বাকি। মারওয়ান সেই বিকেলে কোথায় যেন বেরিয়েছে, এখনও আসার নামগন্ধ নেই। নিশাত বেশি মাথা ঘামায়নি। এই লোক কোথায় যায়, কোথায় থেকে আসে, তাকে কিছুই জানায় না। এটা আবার নতুন কি? এমন অভ্যস্ত হয়ে গিয়েছে সে। নাহওয়ান খালামণির কোলে বসে মায়ের রান্না দেখছে। নাজিয়া ভাগ্নিকে কোলে নিয়ে টুপটাপ আদর করছে আর চিপস খাওয়াচ্ছে। নাহওয়ানের হাতেও চিপস, চকলেট। নাহওয়ান মাথা ঘুরিয়ে খালামণির দিকে তাকিয়ে বলল, মনি। নাজিয়া এই আদরেটাকে শুনে ভাগ্নের গালে আবারও টুপাটুপ চুমু বসিয়ে বলল, জি আপ্পা বলেন। নাহওয়ান মেরিনেট করা খাসির গোস্তের দিকে আঙ্গুল তুলে বলল, একটু গোস্ত খাবো। নাজিয়া হাসতে হাসতে বলল, কাঁচা গোস্ত খাবেন? কাঁচা গোস্ত কি? যেটা রান্না হয়নি সেটাকে কাঁচা গোস্ত বলে। নাহওয়ান কান চুলকে বলল, খাবো। নাজিয়া হাসতে হাসতে ভাগ্নের ফুলো ফুলো গাল দুটোতে চুমু খেতেই থাকলো। নাহওয়ান খালামণিকে হাত দিয়ে সরিয়ে দিতে চাইলো কয়েকবার, কিন্তু পারল না। পরে না পারতে চিৎকার করে কেঁদে উঠল। নিশাত মাটির চুলায় লড়কি পেয়ে পেঁয়াজ পেরেস্তা করছিল। এর মধ্যে ছেলের কান্নার শব্দে সেদিকে তাকালো, বলল, কি হয়েছে? নাহওয়ান মায়ের কণ্ঠ শুনে হাত বাড়িয়ে বলল, মা কোলে কোলে। এখন না আব্বা, মা রান্না করছি না, মনির কোলে বসেন, রান্না শেষ হলে নেব। নাহওয়ান মায়ের কথা শুনে কান্নার গতি আরও বাড়িয়ে দিল। নাচিয়ার ঠোঁট তার গাল থেকে সরানোর চেষ্টা করতে করতে বলল, মা চুমায়, উফ দূর হ। নাচিয়া এবার হাসতে হাসতে মরেই যাবে মনে হয়। এত কিউট কেন হবে এই বাচ্চাটা? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার বোনকে একটা জাদুর বাক্স দিয়েছেন, যার চেহারার দিকে তাকালে, কথা শুনলে মনটা তৃপ্তিতে ভরে ওঠে। মনে চায় সারাক্ষণ কেবল বাচ্চাটার মুখের দিকে চেয়ে থাকতে, না হলে সারাদিন কণ্ঠে চড়ুই পাখির মতো কিচিরমিচির শব্দ শুনতে। মাশাআল্লাহ, নজর না লাগুক। বড় আপু মনে হয় এই জাদুর বক্সের জন্য সংসারটা ছেড়ে আসতে পারেনি। নাচিয়া ভাগ্নের গালে ঠোঁট চেপেই রাখলো। নাহওয়ান শেষে পরাজিত ভঙ্গিতে চিপস খেতে লাগলো। সে বুঝে গিয়েছে এই চুম্বকের হাত থেকে তাকে বাঁচাতে কেউ আসবে না। এক কাঁদো কাঁদো ভঙ্গিতে চিপস খাচ্ছে, ওদিকে নাচিয়া এখনও গালে ঠোঁট চেপে আছে। এর মধ্যে মারওয়ানকে গেট দিয়ে ঢুকতে দেখা গেল। উঠোনে এত আয়োজন দেখে ব্রু কুচকে তাকিয়ে রইল সে। নাহওয়ান বাবাকে দেখে একবার ঠোঁট ভেঙে কাঁদতে শুরু করলো। ছেলের কান্না শুনে মারওয়ানের ভাবনার ছেদ ঘটল। নাচিয়া দুলাভাইকে দেখে নাহওয়ানকে ছেড়ে দিল। নাহওয়ান ছোট্ট শরীর নিয়ে দৌড়ে আসে ডাকতে লাগলো, বাবা বাবা কোলে কোলে। মারওয়ান ছেলেকে কোলে দিল। নাহওয়ান শক্ত করে বাবার গলায় জড়িয়ে ধরেছে। ছেলেকে নিয়ে আবারও বাইরে বের হতে হতে জিজ্ঞেস করলো, কিরে পান্ডা হাতে কি? তো চিপস, চকলেট সবই তো আছে, তাহলে বাবা বাবা করে দৌড় মারলি কেন? কি খাবি আবার? নাহওয়ান গলা জড়িয়ে বলল, কিছু খাবো না। তাহলে দৌড়াতে দৌড়াতে এসেছিলি কেন? নাহওয়ান গাল দেখিয়ে বলল, মনি খালি চুমাই, তুতু লাগিয়ে দিচ্ছে, সবাচ্ছে না, খুলে সবছে। কপালে হাত দিয়ে বাড়ি দিয়ে আবারও কেঁদে উঠল বাচ্চাটা। মারওয়ান ছেলে কান্না থামাতে বলল, থাক আর কেঁদে কী হবে, যা সর্বনাশ করা তা তো করেই ফেলেছে। বুঝলি, এইবারে সবকটাই মৃগী ব্যারাম আছে। একজন খেউ খেউ করে, একজন চুম্মায়, আরেকজন তামাশা দেখায়। আমাদের বাপ্পাটার জন্য এই মৃত্যু বাড়িলাম। নাহওয়ান বাবার কথা শুনে কান্না থামিয়ে বলল, মৃগী বাড়ি কখনো আসবো না। তারপর চিপসের প্যাকেটে হাত ঢুকিয়ে চিপস খেতে লাগলো। মারওয়ান ছেলে কথা শুনে মাথা নাড়ল, তারপর বলল, একা একা খাচ্ছিস কেন? আমার মুখেও দে।
নাওহান প্যাকেট থেকে দুটো চিপস বের করে বাবার মুখে দিল। মারওয়ান চিবোতে চিবোতে ছেলেকে নিয়ে বাড়ির সামনে বেশ কিছু দূর হাঁটলো। তারপর ছেলেকে টানটা করে বাড়িতে ঢুকলো। এসে দেখলো নিশাত উঠোনে একাই আছে। শাশুড়ি শালি কেউ নেই, হয়তো বা কোনো কাজে গিয়েছে। নাওহান মাকে দেখেই লাফ দিয়ে বলল, মা, বাবা ওখানে। মারওয়ান আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে ছেলেকে নিয়ে নিশাতের পাশের টুলে বসলো। নিশাত একমনে আলু ভাজছে। নাহওয়ান আলুর দিকে চেয়ে বাবার মুখের দিকে চাইলো। মারওয়ান ছেলেকে নিজের দিকে চাইতে দেখে বুঝলো বাচ্চাটা আলু খাবে। সে গলা খাকারে দিয়ে বলল, রিপুট 2 পিস আলু দিও তো। নিশাত চমকে তাকালো। গাড় ফিরিয়ে মারওয়ান ও নাহওয়ানকে বসে থাকতে দেখে বলল, কখন আসলেন? এই মাত্রই। 2 টুকরো আলু দিও। নিশাত ভাজতে ভাজতেই বলল, রান্না শেষ হলে খাবেন, পরে আলু কম পড়বে। আরে 2 পিস কয়টাই বা কমবে, আমার ছাও খাবে তাও। কথাটা শুনে নিশাত ছেলের দিকে তাকালো। নাহওয়ান মায়ের দিকে মায়াময় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। নিশাত একটা প্লেটে ভাজা 2 পিস আলু তুলে মারওয়ানের হাতে দিয়ে বলল, শুধু ছেলের খেতে ইচ্ছে করেছে নাকি ছেলের বাবারও? মারওয়ান গরম আলু চামচ দিয়ে কেটে ফু দিতে দিতে বলল, ছেলের সাথে পাপ ফ্রি। নিশাত কিছু না বলে বাকি রান্না করতে লাগলো। একটু পর মারওয়ান ছেলেকে নিয়ে চলে গেল। রাবেয়া খাতুন এতক্ষণ জামাইকে মেয়ের পাশে বসা দেখে এদিকে আসেননি। এখন মেয়ের পাশে বসতে বসতে বললেন, হ্যাঁ রে নিশাত, একটা কথা বলতাম। নিশাত বাসমতি চাল সেদ্ধ দিয়ে মায়ের দিকে ঘুরে বলল, কি কথা মা? শুনেছিলাম তোরা একবার গ্রামে আসতে চাইছিলি, আসিসনি কেন? নিশাত ফোঁস করে নিঃশ্বাস টেনে বলল, তোমার জামাইয়ের জন্য। সেবার বাস কাউন্টারে ঝগড়া বাঁধিয়ে চলে এসেছিল, তাই আর আসা হয়নি। আমার এক কলিগও দেখেছিল আমাদের ওইসব। রাবেয়া বেগম দুঃখী মুখ করে বললেন, ও নিশাত শোন, ঢাকা গেলে প্রতি বছর একবার হলেও গ্রামে আসিস। মায়েরা সন্তানকে চোখের দেখা সামনে না দেখলে কেমন লাগে, এখন তো মা হয়েছিস, বুঝিস। আর বলতে হবে না। নিশাত ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। রাবেয়া খাতুন মেয়ের পাশে চুপচাপ বসে আছে। নিশাত মাকে পাশ থেকে জড়িয়ে বলল, আর ঢাকায় যাব না, তোমার সাথেই থাকবো। আমার ঢাকা ভালো লাগে না মা। রাবেয়া খাতুন জানেন মেয়ে সব তাকে খুশি করতে বলেছে। দিন শেষে সবাই নিজের কর্মস্থানে ফিরে যায়। পাটি বিছিয়ে নাসিরউদ্দিন মারওয়ান নাহওয়ানকে খাবার বেড়ে দিচ্ছে নিশাত। কাছে শুক্রানে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে সবাই। নাসিরউদ্দিন শুক্রানেই বলে দিল, আমার মায়ের রান্না 100% মজা হয়েছে, আমি হলপ করে বলতে পারি। নিশাত বাবার প্লেটে সালাদ লেবু দিয়ে মুচকি হাসলেন। তারপর মারওয়ানের প্লেটে কাচ্চি দিলে বেশি করে, সাথে সালাদ ও লেবুও পাশে দিয়ে দিল। নাসিরউদ্দিন খেতে খেতে বললেন, বুঝলে মা, রত্নের কদর সবাই করতে পারে না। কিছু কিছু বিকাল না চাইতেও রত্ন পেয়ে যায়, তাই হেলাই ফেলে রাখে। যেদিন হারিয়ে যাবে সেদিন আর চাইলেও পাবে না। বলে আরেক লোকমা মুখে পড়ল। শ্বশুরের কথা শুনে মারওয়ানের কাশি উঠে গেল। নিশাত মাথা পিঠ ডলে দিয়ে পানির গ্লাস হাত দিল। মারওয়ান পানি খেয়ে একটু শান্ত হলো। নিশাত জগে পানি ভরতে রান্না করে গেল। নাহওয়ান, নাসিরউদ্দিন আর মারওয়ানের মাঝখানে বসা। নাসিরউদ্দিন নাদের মুখে আলু ও গোস্তের টুকরো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। নাহওয়ান 2 পা পিছিয়ে আয়েশ করে খাচ্ছে আর মাথা ঘুরিয়ে বাবা নানার দিকে চাচ্ছে। নাসিরউদ্দিন আবারও বললেন, উচিত কথা বললেই অনেকের হাঁচি কাছে শুরু হয়। দোষ করতে পারবে কিন্তু কথা শুনতে পারবে না। মারওয়ান কিছু না বলে উঠে চলে গেল। রাবেয়া খাতুন তা থেকে বললেন, আপনার সমস্যা কি? ছেলেটা কত স্বাদ করে কাচ্চি খাবে দেখে মেয়েটা এই রাতের বেলা রাতলো, আর আপনি ছেলেটাকে খেতে দিলেন না। খাওয়ার সময় অন্তত চুপ থাকা গেল না। ও ওরে দিচ্ছে তাহলে ওই মাহবুবের ব্যাটার জন্য। আর আমি ভাবলাম মেয়েটা খাবে, তাই বেশি করে আনলাম। এখন শুনি সিরাজউদ্দৌলার জন্য রান্না হয়েছে। বাবা, চমৎকার। নিশাত পানি এনে দেখলো মারওয়ান নেই। প্লেটে খাবার আগের মতোই। রাবেয়া খাতুন মেয়েকে দেখে বললেন, দেখেছিস কাণ্ড নিশাত, ছেলেটাকে খেতে দিল না, খোঁচা পাড়ার কথা বলে ছেলেটাকে উঠিয়ে দিয়েছে। নিশাত বাবাকে কিছুই বলল না, প্লেটটা নিয়ে সোজা রুমে চলে গেল। নাসিরউদ্দিন তা দেখে বললেন, মেয়েটাকে আমার বলদ পেয়েছে, ওকে তসমত করে এখন খাওয়াতে হবে। বেটা মানুষ হয়ে বেটি মানুষের মতো আচরণ, সারাক্ষণ বসে বসে খেতে চাই। আমার ছেলে হলে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতাম, তার আমি ছুটিয়ে দিতাম একেবারে। নিশাত ঘরে ঢুকে দেখলো মারওয়ান চোখের উপরে হাত দিয়ে শুয়ে আছে। নিশাত প্লেটে টেবিলে রাখতে রাখতে বলল, উঠুন, খেয়ে নিন। মারওয়ান জবাব দিল না। নিশাত মারওয়ানকে উঠতে চাইল কিন্তু পারল না। স্বাভাবিকভাবেই কোনো একজন পুরুষের শক্তির সাথে একজন নারী পারবে না। নিশাত কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, কোনোদিন যদি মেয়ের বাবা হন, সেই দিন আপনার মতো চরিত্রের একজনের জন্য মেয়েকে আমানত হিসেবে লালন পালন করবেন, তারপর হাতে মেয়েকে তুলে দেবেন। আমি দেখতে চাই বাবা হিসেবে আপনার সেদিনের ভূমিকা। মারওয়ান নিজের চোখের ওপর থেকে হাত সরিয়ে বলল, নিজের মেয়েকে বদদোয়া দিচ্ছিস? নিশাত মারওয়ানের দিকে তাকিয়ে দেখল, চোখ একদম টকটকে লাল হয়ে আছে। নিশাত ঘাড় ফিরিয়ে বলল, বদদোয়া না, আপনার মেয়ে দেখে আপনার যেমন পুড়ে, ঠিক তেমনই আমার বাবারও তার মেয়ের জন্য পুড়ে। কোনো বাবাই তার মেয়ের কষ্ট সহ্য করতে পারবে না। প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। তাই আগে 2-একটা কথা বললে এরকম রিয়াক্ট দেখানোর কিচ্ছু নেই। আপনি কথা শুনেছেন,
এটা মেনে নিন। খাবারের সাথে রাগ দেখালে নিয়তি বদলে যাবে না। মারওয়ান কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়ল। নিশাত মারওয়ানের হাত টেনে উঠালো। তারপর টেবিল থেকে প্লেট এনে মারওয়ানের মুখের সামনে লোকমা তুলে ধরল। মারওয়ান খাবে না বলে জিদ দেখালো কিছুক্ষণ। পরে নিশাতের চোখ রাঙানিতে খেলো। খেয়ে তৃপ্তি পেয়েছে তা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠল। নিশাত মুখ ধুয়ে পেট নিয়ে বেরিয়ে গেল। রাতে ঘুমাতে গেলে মারওয়ান নিশাতকে বলল, আগামীকাল ঢাকা যাব, তৈরি থেকো। নিশাত বলল, আপনি একা যান, চিঠির বিষয় কিন্তু ভুলে যায়নি। যেদিন চিঠির রহস্য খোলাসা করবেন সেই দিন ঢাকা যাব, এর আগে না। তোমার স্কুলের ছুটি যে পার হয়ে গিয়েছে, ভুলে গেছো? 7 দিনের জায়গায় 10 দিন ধরে গ্রামে চাকরি থাকবে। আর নিশাত ঘুমোতে ঘুমোতে জবাব দিল, না থাকুক। আমার ঠেকা পড়েনি চাকরি করে আপনাকে খাওয়ানোর। আপনার মতলব আমি বুঝি না ভেবেছেন? এখান থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে ঢাকায় নিয়ে গিয়ে আপনার আশিকের সাথে প্রেম করবেন, আর আমি আপনার এসব দেখব। কখনো না, ডিস্টার্ব করবেন না। আমি যাব না মানে যাব না। মারওয়ান নিশাতের দিকে নজর ফিরিয়ে বলল, নিশাত, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি তুমি পাতে অন্য কোনো নারীর দিকে দেখছি কখনো? নিশাত কী বলবে ভেবে পেল না। লোকটার সব দোষ মেনে নিলেও এই একটা জায়গায় নিশাত আটকে যায়। লোকটা খারাপ কোণ থাকলেও নারী ঘটিত কোনো ব্যাপারে আজ পর্যন্ত চোখে পড়েনি। মেয়েদের থেকে সবসময় দূরত্ব রেখেই চলে। তাই চিঠির বিষয়ে সে শতভাগ নিশ্চিত হতে পারছে না। আবার এমন নয় তো লোকটা ওপরে ওপরে ভণ্ডামি করে কিন্তু ভিতরে আরেক রকম? হতেই তো পারে। নিশাত মুখ শক্ত করে বলল, তাহলে চিঠিটা কে দিয়েছে আপনাকে? সাপ সাপ বলবেন, না হলে টাকাই আমাকে কোনোদিনও নিতে পারবেন না। পারওয়ার নিশাতের চোখের দিকে তাকিয়ে বলল, সময় হলে বলবো। আমার সাথে 4 বছরের সংসারে যদি এতটুকু বিশ্বাস তৈরি না হয়, তাহলে তুমি আমার সাথে ঢাকা যেতে পারো। না হয় আমি এই ছেলেকে নিয়ে চলে যাব। আমার ছেলেকে কোথাও দিব না। মারওয়ান হেসে বলল, তুমি দেওয়ার কে? ফায়াজ আমার রক্ত, আমার অংশ। ওকে আমার কাছে রাখার 1000টা অপশান আছে। আদালতে গেলেও আদালত আমার দিকেই রায় দেবে। নিশাত চোখ মুখ শক্ত করে বলল, আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? মারওয়ান নিশাতের ওপর পাশে শুতে শুতে বলল, হুম, অফার দিচ্ছি। হয় আমাদের সাথে যাবে, না হলে ছেলেকে হারাবে। বলে চোখ পুছল মারওয়ান। নিশাত মারওয়ানের বাহুতে খামচি মেরে ধরল। তারপর মারওয়ানকে টিঙে নাওহানকে কোলের মধ্যে নিয়ে কাঁদতে লাগলো। মারওয়ান কিছু বলল না, উল্টো পেরে ঘুমিয়ে পড়ল। এদিকে নিশাত ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, তোকে আমি কোথাও যেতে দিব না নাওহান, তুই আমার কাছেই থাকবি। তুই শুধু মায়ের ছেলে। ঘুমের মধ্যে ঝাঁকি লাগায় নাওহান ঘুমিয়ে ঘুমিয়ে বলল, বাবা বাবা। নিশাত কথা বন্ধ হয়ে গেল। চোখের পানে চোখের কোনা পেয়ে পড়তে লাগলো। মারওয়ান নিশাতের ঘাড়ের উপরে মুখ দিয়ে হেসে উঠে বলল, দেখলে ছেলে কি বলল, বাপকা বেটা। এই কথা শুনে নিশাত মারওয়ানকে ধাক্কা দিয়ে নিচের ওপর থেকে সরালো। কঠিন ভঙ্গিতে ছেলেকে ছেড়ে বালিশে কাঁথা দিয়ে নিচে ঘুমিয়ে পড়ল। মারওয়ান হাসতে হাসতে নাহওয়ানের ফুলে ফুলে গালে চুমু দিয়ে বলল, তোর মা রাগ করেছে রে পান্ডা। নাহওয়ান ঘুমের মধ্যেই বাবার একটা আঙ্গুল ধরে অস্পষ্ট স্বরে বলল, মা বাবা। মারওয়ান ছেলের দিকে তাকিয়ে বুকের মধ্যে নিয়ে থাকলো। ভোরবেলা ঘুম ভেঙে নিশাত নিজেকে বিছানায় পেল। তার এক আঙ্গুল নাহওয়ান ধরে আছে, মারওয়ান ওই পাশে ঘুমোনো, ছেলে মাঝে। দুজনের আঙ্গুল ধরে নাহওয়ান ঘুমিয়ে আছে। নিশাত ছালছাল চোখে তাকিয়ে আঙ্গুল ছাড়িয়ে অজু করতে চলে গেল। জায়নামাজে বসে রাতের কথা ভাবছিল নিশাত। রাতে মারওয়ান স্কুলের কথা তুললেও নিশাত স্কুলের বিষয়ে নির্লিপ্ত ছিল, কারণ সে স্কুলের প্রিন্সিপালকে ফোন দিয়ে 7 দিনের ছুটি আরও কয়েকদিন বাড়িয়ে নিয়েছে। প্রিন্সিপাল রাজি হচ্ছিলেন না, তো নিশাতের কিছু সমস্যা শুনে না চাইতেও ছুটি দিয়েছেন। তবে বেশি দেরি করলে বেতনের টাকা কেটে রাখবেন বলে জানিয়েও দিয়েছেন তিনি। নিশাত ছাই জানিয়েছে। নাসিরউদ্দিন উঠোনের সিঁড়িতে বসে আছেন। গাছ থেকে কচি ডাব পাড়িয়েছেন আজ, সেটাই দা দিয়ে খাচ্ছেন। এর মধ্যে গেট দিয়ে দুজন অপরিচিত নারী পুরুষকে ঢুকতে দেখে বললেন, এই কারারে? নিশাত বাবার হাঁক শুনে মানহা এসেছে বুঝল। মারওয়ানকে ডেকে বলল, দ্রুত বাহিরে যান, মানহা এসেছে। মারওয়ান ভারী অবাক হলো, মানহা এখানে আসবে কেন? নিশাত তাকে ঠেলে বাহিরে পাঠালো। মারওয়ান বেরিয়ে এসে দেখলো ইহাবার মানহা দাঁড়ানো। সে লুঙ্গি ধরে কপাল কুঁচকে এগিয়ে গিয়ে বলল, এখানে কি তোদের? মানহা তার ভাইকে দেখে সালাম দিল। তারপর মিনমিন করতে করতে বলল, উনি এসেছেন। মারওয়ান কপাল কুঁচকে রেখেই ইয়াবার দিকে চাইল। ইয়াব মারওয়ানের দিকে দেখে লম্বা সালাম দিয়ে বলল, তাহলে ভালো আছেন সালাপ্রো? ভালো তো অবশ্যই থাকবেন, জামাই আতর বলে কথা। বলে নিজের সানগ্লাস খুলে শার্টে কুচল। মানহা এখানে না থেকে ঘরে চলে গেল। মারওয়ান বলল, বালের আদর। মুখটা খারাপ করতে চাই না, এমনিতেই ঝামেলায় বাঁচি না, আরেকটা ঝামেলা চলে এসেছে। মনে চাচ্ছি লাত্তি দিয়ে এখান থেকে বার করতে। ইহাব নাসিরউদ্দিনের দিকে তাকিয়ে বলল, তোর শ্বশুর নাকি হেব্বি দেখতে কিন্তু শালাপ্রো। বলে নাসিরউদ্দিনের দিকে তাকিয়ে হেসে মারওয়ানকে টাইট করে জড়িয়ে ধরল। তারপর ব্যাগপত্র নিয়ে নাসিরউদ্দিনের সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? নাসিরউদ্দিন বলেন, তুমি কে? ইহাব মারওয়ানকে দেখিয়ে বলল, আপনার জামাইয়ের জানেজিকার আর তার একমাত্র বোনের হাজব্যান্ড। এতটুকু বলেও পরক্ষণে আবার বলল,
কাকু, থাকবো কোথায়? এতবার কাকু বলে নাসির উদ্দিন বেজায় বিরক্ত হলেন। উঠে দ্রুত মেহমান ঘর দেখিয়ে দিয়ে আবারও উঠানে বসল। একে চোখের সামনে টলারেট করতে পারছেন না তিনি। মারওয়ান ঘরে যেতে শুনল নাসির উদ্দিন বলছেন, একটা দিয়ে হচ্ছিল না, এখন আরেকটা নমুনা জুটেছে। দুটোই এক ক্যাটাগরির মনে হচ্ছে, 2 নাম্বার জিনিস। চাহনির মধ্যে চোর চোর ভাব স্পষ্ট। মারওয়ান সাথে সাথে বলল, সহমত। এই প্রথম আপনার কথা আমার মনে ধরেছে, চালিয়ে যান। নাসির উদ্দিন ঢাকা খেয়ে মারওয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি হলো এটা? মারওয়ান ঘরে ঢুকে দেখল মানহা নাওহানকে কোলে নিয়ে শক্ত করে চেপে আদর করছে। নিশা তার ভালো মন্দ খবর নিচ্ছে। মারওয়ান গলা উঁচিয়ে বলল, তোদের এই বাড়িতে আসতে কে বলেছে? এত মাতব্বরি করছিস কেন? না জানিয়ে হুট করে যে চলে আসলি, বিষয়টা বাজে দেখাই না? এমনিতেই এই বাড়ির লোকজন অন্যরকম। এখন তোরা উড়ে এসে চুড়ে বসেছিস। বৃষ্টি একটা ব্যাপার না? ওই ব্যাপারটাই না হয় আক্কেল বুদ্ধি নেই। তোরও কি ওর সাথে থাকতে থাকতে সব চলে গেছে? মানহা বড় ভাইয়ের কঠিন কথা শুনে ছলছল চোখে ভাইয়ের দিকে চাইল। মারওয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিশাত তড়িঘড়ি করে দাঁড়িয়ে বলল, কি বলছেন এসব? মারওয়ান নিশাতের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, ভাই বোনের কথার মাঝে বাহার ঠোকাবে না। তোমার কোনো কথা শুনতে চায় না, ওকে জিজ্ঞেস করেছি, ওই উত্তর দেবে। কথাটুকু বলে ঘাড় ঘুরিয়ে মানহার দিকে চেয়ে বলল, কেন এসেছিস না জানিয়ে? এটা কি তোর মামার বাড়ি মনে হয়েছে? লিসেন, এই বাড়ি তোর কিচ্ছু লাগে না। না মানে না, আমারও কিচ্ছু লাগে না, জাস্ট তোর ভাবির বাড়ি। আমার তোর কিংবা তোর আহম্মক জামাইয়ের কিচ্ছু না, তাই ট্যাং ট্যাং করে চলে আসার আগে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল নিশ্চয়। মানহা চোখের পানি ফেলতে ফেলতে নাহওয়ানকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মারওয়ান বিরক্ত হয়ে নিজেও বেড়াতে নিলে নিশাত পথ আটকে দাঁড়ালো। নিশাতের মুখভঙ্গি কঠোর। মারওয়ান ভ্রু ভাঁজ করে চাইল। গম্ভীর কণ্ঠে বলল, সামনে থেকে সর, এখন মাথা গরম আছে, পরে খারাপ ব্যবহার করলে ভালো লাগবে না। নিশাত কথাটা শোনেননি, এমন ভাব করে আগের মতোই দাঁড়িয়ে আছে। খানিক পর বলল, আপনার সমস্যা কি, কোন জায়গায়? আপনি সবসময় আমাকে ছোট করে কি মজা পান? মানহার সামনে ওসব কথা বলার মানে কি? ও কাল রাতে আমাকে ফোন করে বলেছে এখানে আসবে, বাবাকেও জানিয়েছিল। বাবা আমার ননদ আর ননদের জামাই আসবে শুনে ভীষণ খুশি হয়েছেন, তাই সকাল সকাল বাজার সদাই করে এনেছেন। গাটকা টাটকা ফল পাড়িয়ে এনেছেন লোক দিয়ে। কিন্তু আপনার ব্যবহারে মানহা কি ভাবলো? নিশ্চয় ভেবেছে ভাবি ডেকে এনে ভাইকে দিয়ে অপমান করালো। আপনি কি কোনোদিনও আমাকে একটু শান্তি দেবেন না? বলেই নিশাত বেরিয়ে গেল। মারওয়ান হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নাসির উদ্দিনের মুখে ওই কথা শুনে সে ভেবেছিল শ্বশুরমশাই বোধহয় ওদের আশায় বিরক্ত হয়েছে, তাই বোনকে অপমানিত হতে দেখে তার সহ্য হয়নি। সেজন্যই তো এতগুলো কথা শোনালো। উফ যন্ত্রণা, এখন কি করবে? মানহা কাঁদতে কাঁদতে হেঁচকে উঠিয়ে ফেলেছে। নাহওয়ান পুপির কোলে বসে পুপির কান্না দেখছে। ইহা বিছানায় শটান হয়ে ঘুমিয়ে পড়েছিল। মানহার কান্নার শব্দে ঘুম ভেঙে গেল তার। চোখ মেলে তাকিয়ে দেখছে মানহা তার পায়ের কাছে বসে কাঁদছেন। সে তড়া করে উঠে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাঁদা কি তোমার কোনো রোগ নাকি? নিশ্চয়ই যখনই দেখি ফ্যাচ ফ্যাচ করে চিৎকাতুনির মতো কাঁদতে থাকো। ভাইয়ের কাছে এলেছি কই আনন্দে থাকবে, তা না, শুরু হয়েছে কাঁদাকাটি। মানহা কোনো জবাব না দিয়ে কাঁদতেই থাকলো। নাহওয়ান অপরিচিত মানুষের কণ্ঠ শুনে ফুপির কোল থেকে উকি দিয়ে ইহাবের দিকে চাইল। ইহাব মানহার কোলে বসা ছোট ছোট গুলুমুলু দেহের দিকে চাইল, যে বর্তমানে তার দিকে গোল গোল চোখে চেয়ে আছে। ইহাব বেশ খানিকক্ষণ বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, এই থেকেই শালাপ্রোর কপি, মিনি মারওয়ান আজাদ। সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, সেই চেহারা, পুরো বাপের কপি। রাগটাও বাপের মতো নাকি? বাচ্চাটার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো। নাহওয়ান কিছু বলল না, এসব কথা তার বোধগম্য নয়। বাবা মা ছাড়া বাকি সবার কথা বুঝতে তার সমস্যা হয়। মানহার কান্না কমে গিয়েছে ইহাবের নাহওয়ানের সাথে কথা বলায়। এখন সে পুপোচ্ছে। নাহওয়ান এবার ইহাব আরেকবার মানহার দিকে গোল গোল নজরে চাইল। তারপর ইহাবের দিকে বলল, পুবি কাটে, বাবা মাইল টিচে। ইহাব চোখ কপালে তুলে মানহার দিকে তাকিয়ে বলল, তোমার ভাই তোমাকে মেলেছে কেন? কি করেছো তুমি? মানহা নাহওয়ানের ফুলো ফুলো গালে চুমু দিয়ে বলল, মারেনি, বকেছে একটু। দুপুরে খাবার খেয়ে বাবার বাড়ি যাব। এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। বাবার বাড়ি এসেছি বেড়াতে, আপনি আমাকে ধরে বেঁধে এই বাড়ি কেন আনলেন? ইহাব গম্ভীর মুখ করে বলল, তোমার ভাই এই নিয়ে কিছু বলেছে? বাচ্চারা কখনো মিথ্যা বলে না, নিশ্চয় তোমাকে মেরেছে। মানহা বিরক্ত হলো, বলল, আমার বড় ভাইয়া আমাকে কখনো মারে না। মারলে মেজো ভাইয়া কিংবা সেজো ভাইয়া মেরেছে, তাই হয়তো কথা পেঁচাবেন না। নাহওয়ান বোকা বোকা মারা সব কিছুকে মায়েরটাই বোঝে। ইহা বাচ্চাটির দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে। মন চাচ্ছে এই রসগোল্লাটাকে কতক্ষণ কচলাতে। সে মানহার কোল থেকে নাহওয়ানকে কোলে নিল। নাহওয়ান অপরিচিত পুরুষের কোলে গিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিল। মানহা নিতে চাইলে দিল না ইহাব। বাচ্চাটার কালে কপালে আদর করে বলল, এই রসগোল্লা, আরেকবার কাটলে তোমাকে নিয়ে যাবো আমার সাথে। নাহওয়ান কোল থেকে নামার জন্য রীতিমতো ধস্তাধস্তি শুরু করেছে। এর মধ্যে মারওয়ান ঢুকলো। নাহওয়ান বাবাকে দেখে বাবা বাবা বলে ডেকে উঠল। মারওয়ান রাগী গলায় বলল,
আমার সাউকে মেরে ফেলবি নাকি? ওকে এরকম জাপটে ধরে চুমাচ্ছিস কেন? ওর সব চুমুটুমু পছন্দ ছাড়। রীতিমতো নির্যাতন শুরু করেছে আমার সাউটার ওপর। কোথাও শান্তি নেই। নাহুয়ান বাবার সাথে তাল মিলিয়ে বলল, কোথাও শান্তি নেই, কালি চুমাই। বলে বাবার দিকে হাত বাড়িয়ে কাঁদতে লাগলো বাচ্চাটা। মারওয়ান দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। ইহাবের মোটেও দিতে ইচ্ছে করছিল না। এরকম রসগোল্লার মতো বাচ্চা পেলে কি আর লাগে? মানহা বড় ভাইকে দেখে উল্টো করে বসে আছে, মুখ দেখতে ইচ্ছে নয়। মারওয়ান ইহাবকে বলল, মানহার সাথে কথা আছে, তুই বের হ ঘর থেকে। ইহাব বলল, আমি বের হব কেন? আমার সামনে বলুন স্লাব্রো, না হয় দরকার নেই বলার। মারওয়ান চোখ গরম করে বলল, বেরোবে নাকি ঘাট ধরে বাড়ি থেকে বের করব? ইহাব সিনা টান টান করে দাঁড়িয়ে বলল, আপনি কিন্তু আসার পর থেকে অপমান করছেন স্লাব্রো। কথায় কথায় বাড়ি থেকে বের করার ঠেট দিচ্ছেন কেন? বাড়ি কি আপনার বাপের না আমার শ্বশুরের? এখন বের হ। ইহাব আমি দিতে দিতে বলল, যাচ্ছি যাচ্ছি, শুধু মুখটা ধোয়ার দরকার, তাই যাচ্ছি, না হলে যেতাম না। এই রসগোল্লা যাবে আমার সাথে? নাহওয়ান এতক্ষণ বাবার কোলে বসে গোল গোল চোখে সবকিছু পর্যবেক্ষণ করছিল। ইহাবের কথা শুনে আতকে উঠে বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরল। ইহাব তা দেখে বলল, যাহ বাবা, তো আদরই করেছি, এমন আতকে উঠলো কেন? মারওয়ান ছেলেকে বুকে চেপে দাঁতে কিরমির করে করতে করতে বলল, এতটুকু বাচ্চাও বুঝে গেছে তুই সুবিধার নাম। ইহাব আফসোসের সুরে শেষ বাজাতে বাজাতে বের হতে হতে বলে উঠল, এই দুনিয়ায় তালবাহানা বুঝলাম না এক রত্তি। ইহাব পেরিয়ে যেতেই মারওয়ান বোনের পাশে বসলো। মানহা এখনো ঘাড় করিয়ে আছে, ভাই থেকে চা খাচ্ছে না। মারওয়ান চৌকারান্ত শব্দ করে রাসকোষবিহীন গলায় খড়কড় করে বলল, শোন, উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, রাগ করিস না। মানহা মুখ ঘুরিয়ে রাখলো। মারওয়ান আশপাশ পর্যবেক্ষণ করে 2 টাকা দামের একটা চকলেট মনির দিকে বাড়িয়ে বলল, নেখা, অর্ধেক ভেঙে তোর ভাতিজাকে দিস। মানহা চকলেটের দিকে তাকিয়ে ভাইয়ের মুখের দিকে চাইল, তারপর আবারও মুখ ঘুরিয়ে নিল। মারওয়ান তা থেকে বলল, আরে রাগ কমবে কিসে? আমি তো রাগটাক ভাঙাতে পারি না বাল। আচ্ছা ঠিক আছে, আয় 3 জন মিলে খাই, দাঁড়া চকলেটটা ভাঙি। বলে চকলেটের প্যাকেটে কামড় দিয়ে 3 টুকরো করলো। টুকরো 3টে ছোট বড় হয়েছে। মারওয়ান ছেলেকে 1 টুকরো খাইয়ে 1 টুকরো বোনের মুখের সামনে ধরল। মানহা মুখ ঘুরিয়ে নিতে গেলে মারওয়ান ঘাট ধরে মুখে ঢুকিয়ে দিল। মানহা আবার কেঁদে দিল। মারওয়ান বোনের মাথা বুকে টেনে আদর করে বলল, থাক থাক আর কাঁদিস না, ভাইরা অমন একটু একটু বকে, তুই তো আমার কাছে নাহওয়ানের মতোই। মানহা ভাইকে চাপড়ে ধরে কাঁদতে কাঁদতে অভিমানী গলায় বলল, আমাকে তোমার একটুও মনে পড়ে না ভাইয়া? একটু খোঁজো তো, কখনো নাও না, খালি সবসময় বকো। মারওয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মনে সবসময় পড়ে, খোঁজও পড়ে, মনে পড়লে বুঝি খোঁজ নিতে না? আমার মানুষের সাথে আলগা পাচাল পড়তে ভালো লাগে না, আর খোঁজ নিলেই বুঝিয়ে মনে পড়ে তা বোঝা যায়। মানহা নাক টানতে টানতে বলল, আচ্ছা বাতে, চকলেটের টুকরো খাইয়ে দেই দেখি। মানহা চকলেটের টুকরো ভাইয়ের মুখে ঢুকিয়ে দিল। মারওয়ান মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, আই তোর ভাবেরই হেব্বি রেখে আছে আমার ওপর। মানহা চোখের পানি মুছে ভাইয়ের সাথে বেরিয়ে গেল। মারওয়ান ঘর থেকে বেরোতেই দেখল ইহাব নাসির উদ্দিনের সাথে ঠ্যাং ছড়িয়ে দিয়ে গল্পগুজব শুরু করেছে। নাসির উদ্দিন মুখটা কুঁচকে রেখেছেন, বোঝাই যাচ্ছে ইহাবের কথায় সাংঘাতিক বিরক্ত হচ্ছেন। ইহাব প্রত্যেকটা কথার আগে এত জোরে কাক্কু বলেছে যেন পুরো মহল্লা শুনতে পাবে। নাসির উদ্দিন একটা ডাব কেটে ইহাবের হাতে দিলেন। ইহাব ডাব উঁচু করে টকটক করে পানি চালান করতে লাগলো পেটে। নাহওয়ানকে কোলে দিয়ে মারওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে নাসির উদ্দিন বলল, আসুন নানু ভাই। নাহওয়ান কান ডলে বাবার দিকে চাইল। মারওয়ান বলল, যাবি? ওইখানে দুটো রাক্ষস আসে, গেলেই চুমাইবে। নাহওয়ান জোরে না বলে উঠল। নাসির উদ্দিন বললেন, কি হলো, চিৎকার দিল কেন? মারওয়ান বলল, ও যাবে না তাই। নাসির উদ্দিন চোখ ছোট করে বললেন, নিশ্চয় তুমি কিছু বলেছ, না হলে আসবে না কেন আমার ভাই? মারওয়ান চোখ মুখ শক্ত করে ছেলেকে কোল থেকে নামিয়ে বাইরের উদ্দেশ্যে হাঁটা দিল। নাহওয়ান দাঁড়িয়ে কান ডলতে লাগলো। তারপর বাবাকে চলে যেতে দেখে নিজেও দৌড় লাগাতে নিল। তার আগে নাসির উদ্দিন নাতিকে কোলে তুলে নিলেন। তারপর কাঁটা টাবের ভেতরে পাইপ দিয়ে নাতির মুখে দিলেন। নাহওয়ান বুদবুদ শব্দ করে পাইপ টানতে লাগলো। ইয়াব ডাবের পানি শেষ করে বাহিরে হাঁটা দিল। মারওয়ান দাঁড়া। ডাক শুনে বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল মারওয়ানের। উত্তর দিল না, চুপচাপ লুঙ্গি ধরে হাঁটতে লাগলো। ইয়াব দৌড়ে তার পাশে দাঁড়িয়ে বলল, তোর সাথে জরুরি কথা আছে, দাঁড়াতে বললাম না? বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো কথা নেই, এটা আমার বাড়ি না, এখানে কোনো সিনা। ইয়াব মারওয়ানের পথ রোধ করে বলল, আমার কথা না শুনে তোকে যেতে দেবো আমি? জরুরি দেখেই এখানে আসা। মারওয়ান ইহাবকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, তোর বালের প্যাচাল শোনার টাইম নেই আমার। আমার বোনকে বিয়ে করে নিজেকে হিরো ভাবিস না। শুধুমাত্র বোনের জামাই দেখে তোকে সহ্য করছি, না হলে এতদিন হাতে লেগে যেত। আমার চোখের ত্রিসীমানায় তুই পড়ছিস, তা হয় কোনাকুনি হয়ে যাবে। মারওয়ান হেঁটে সামনে এগোতে নিলে ইহাব বলল, এত চাতর কি হলো? কোনো কথাই তো তোকে বলা যায় না।
গরম তেলে পানি পড়ার মতো সবসময় স্যাত করে উঠিস। মাহবুব আঙ্কেল তোকে কিছু বলেনি? মারওয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে হেঁটে চলে গেল। ইহা বুঝতে পারল না আদৌ কিছু জানে নাকি জানে না। তার ভ্রুজোড়া বেঁকে গেল। আলো আধারের রুমটায় বিভিন্ন কাগজপত্র চুয়ে কলমের খচখচে আওয়াজে রুমে একটা রহস্যময় তরঙ্গের সৃষ্টি করেছে। রুমটায় অল্প পাওয়ারের একটা বাল্ব লাইট, একটা টেবিল, চেয়ার পাতা, টেবিলে ল্যাপটপ, পিস্তল, চকচকে ছুরি, দূরবীন, মাইক্রোফোন রাখা। চেয়ারে বসে হুডি পরা একজন কিছু লিখে চলেছে, বাম হাতে রক্তে ভেজা। কিছুক্ষণ পর কাগজটা ভাঁজ করে রুমের দরজা খুলে একজনকে দিল। চোখের ইশারায় বুঝল চিঠিটা ঠিক জায়গায় পৌঁছে দিতে। সামনের লোকটি ব্যক্তিটির হাত থেকে চিঠিটা নিয়ে ব্যক্তিটির হাতে পা হতে চাইল। সেখানে থেকে অবিরত রক্ত ঝরছে। দেখে বোঝা যাচ্ছে মারাত্মক জখম হয়েছে। লোকটি বলল, স্যার আপনার হাত। সামনের ব্যক্তিটি তার কথা শেষ করতে না দিয়ে তার দিকে কঠিন চোখে চাইল। লোকটা বিরক্তির নীল চোখে তীব্র দৃষ্টিতে কথা বন্ধ করে দিল। তারপর চিঠি হাতে দ্রুত প্রস্থান করলো। ব্যক্তিটি বর্তমানে বুই কোফ পরে আছে। চশমা পরেও ছিল, কিন্তু সেটাও ভেঙে যাওয়ায় খুলে রেখেছেন। সে চেয়ারে বসে ল্যাপটপে কি যেন টাইপিং করে ফার্স্ট এইড বক্স নিয়ে নিজের হাতের তালুতে ব্যান্ডেজ করলো। রক্ত ব্যান্ডেজের উপরে ভেসে আছে। একটু পর ফোনে রিংটং বেজে ওঠায় ব্যক্তিটি কল রিসিভ করে বলল, জিহাম স্পিকিং। ওভার থেকে কিছু বলা হলো। তারপর বেশ কিছুক্ষণ কথা চলল। কল কেটে ব্যক্তিটি রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, তোমরা ফেসে গেছো। আই এম রিয়েলি এনজয়িং ইউর ট্রাবল। রাতে ইহাবের পরিকল্পনায় খোলা উঠোনে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছে। নাসির উদ্দিন চেয়ার পেতে ইহাব আর মারওয়ানের কাজ দেখছে। মারওয়ান কাজ করছে কম, চিল্লাচ্ছে বেশি। ইহাবের কাজের 101টা ভুল ধরা ইতিমধ্যে হয়ে গিয়েছে। ইহাব মেরিনেট করা মুরগির টুকরোগুলোতে সরিষার তেল ব্রাশ করতে করতে কয়লার উপর গরম স্ট্যান্ডের উপরে রাখতে গেলে মারওয়ান চিৎকার করে বলল, স্ট্যান্ড আরেকটু উঁচু কর, পুড়িয়ে ফেলবি নাকি? ইহাব এবার বিরক্ত হলো। এত হুমকি ধমকি চিল্লাচিল্লি হজম। সে দাঁড়িয়ে মারওয়ানের হাতে মুরগির বল ধরিয়ে বলল, এতই যখন বুঝিস তুই কর। মারওয়ান ভ্যাপাচাকা খেয়ে গেল। সে তো এসব কাজ পারে না। শ্বশুরকে দেখানোর জন্য একটু হাঁক টাক দিয়েছে, কিন্তু ইহাব যে ডিরেক্ট তার হাতে বল ধরিয়ে দিবে তা তো বোঝেনি। মারওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে নাসির উদ্দিন বিরক্তি হয়ে বললেন, দাঁড়িয়ে আছে কেন? ছেলেকে তো কাজ করতে দাওনি। 101টা ভুল ধরেছ, এবার নিচে করে খাওয়াও। আমরাও দেখি তোমার কেরামতি। চিল্লাচিল্লি, ঘুম আর খাওয়া বাদে তুমি আর কি করতে পারো, আমাদেরও তো দেখা উচিত। মারওয়ান বেশ অপমান বোধ করলো কথাটাই। তাই রাগে কিরমির করতে করতে গরম স্ট্যান্ডের উপরে মুরগির টুকরো দিতে নিলে স্ট্যান্ডে গরম শেক রাখে। মারওয়ান টু শব্দ না করে সরে গেল। একে একে সবগুলো দিয়ে উঠে গিয়ে কলে হাত ভেজালো। কিছুক্ষণ হাত ভিজিয়ে দেখলো ইহাব মুরগি উল্টে দিচ্ছে। তাই আর সেখানে না গিয়ে ঘরে চলে গেল। নিশা তার মানহা ঘরে বসে গল্প করছিল। মারওয়ানকে ঢুকতে দেখে মানহা বেরিয়ে গেল। তার পেছনে নিশা তো বের হয়ে গেল। ওই লোকের সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই তার। সকালের পর একটা কথাও বলেনি নিশাত। নাসির উদ্দিন নিশাতকে দেখে বললেন, তোর জামাই তো বারবিকিউ করতে গিয়ে নিজে বারবিকিউ হয়ে গেছে। নিশাত তা থেকে বলল, কেন, কি হয়েছে? হাত পুড়িয়ে ফেলেছে। নিশাত পুরো কুচকে গেল। হাতে এভাবে দাগ হয়েছে কিভাবে? মারওয়ান কিছুই বলল না। নিশাত আরও জিজ্ঞেস করে বলল, এমনি। নিশাত হাত ধরে দেখলো জায়গাটা অনেকখানি পুড়েছে। নিশাত বলল, পুড়লো কি করে? স্ট্যান্ডকে আপনি দিতে গেছেন কেন? যেটা পারেন না সেটা করতে গেলেন কেন? মারওয়ান কোনো কথা বলল না। নিশাত পুরো জায়গায় মলম দিয়ে দিল।